আরিয়ার ধারণা তার জীবন একটা নাট্যমঞ্চ। হর হামেশাই তার জীবনে কিছু না কিছু অদ্ভুত কাণ্ড ঘটে। তেমনি আজও এক অদ্ভুত কাণ্ড ঘটল। শুধু অদ্ভুত না, অতি অদ্ভুত। আরিয়াকে বিস্ময়ে হতবাক করে দেওয়ার মতো অদ্ভুত। সকাল সকাল প্রতিদিনের মতো সে এসেছে ভার্সিটি। তার জীবনে যে বিয়ে নামক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটাকে পাত্তা না দিয়ে সে নিয়মিত ভার্সিটিতে আসা যাওয়া করছে। তার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা এমনভাবে নিচ্ছে যেন এটা খুব স্বাভাবিক। বিয়ের একদিন পরে বাড়ি ভর্তি মেহমান রেখে বাড়ির বউ ভার্সিটিতে যাবে, এতে অস্বাভাবিকের মতো কিছু নেই। তেমনি বিয়ের তৃতীয় দিন সে ভার্সিটিতে এসেছিল ফুরফুরে মেজাজে। তার মেজাজ ফুরফুরে থাকারও একটা কারণ আছে। জগতে সব কিছুর পেছনেই একটা কারণ থাকে। আরিয়ার ফুরফুরের মেজাজের পেছনের কারণ নিভান। গতরাতে নিভান তার সাথে শুয়নি, নিজের কাজিনদের সাথে শুয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেও নিভানের চাঁদমুখ দেখা লাগেনি। গতকাল জবের ফার্স্ট ডেতে অ্যাবসেন্ট থেকে আজ 2 ঘন্টা আগেই নাকি বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। তাই আরিয়ার সাথে তার সাক্ষাৎ হয়নি। এটাই আরিয়ার মেজাজ ফুরফুরে হবার কারণ। বেশি দিন টিকে না। আরিয়ার ফুরফুরে মেজাজও তেমন বেশিক্ষণ টিকল না। আরিয়ার মাহি প্রথম ক্লাস শেষে হাতে থাকা কলম নিয়ে গভীরভাবে গবেষণা করছিল। এই যে কলম, পৃথিবীর এক আশ্চর্য সৃষ্টি। এই কলম দিয়েই বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে মানুষের ডেথ সার্টিফিকেটও লেখা হয়। এই যে এই অতি গুরুত্বপূর্ণ বস্তু, এই কলম আবিষ্কারের বুদ্ধি কার মাথায় এসেছিল প্রথম? এসব নিয়ে গভীর ভাবনা চিন্তা চলছিল 2 বন্ধুর মাঝে। সেই ভাবনা চিন্তার মাঝে ঠুস করে কলম পড়ে গেল মাটিতে। আরিয়া ঝুঁকে বেঞ্চের নিচ থেকে অনেক কসরত করে কলম উঠিয়ে মাহির দিকে তাকাতেই দেখল মাহি হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে। মাহির সেই হাঁ করা দৃষ্টি অনুসরণ করে সে নিজেও তাজ্জব বনে গেল। চোখ বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল। পুরো ক্লাসেরই একটা চাপা শব্দ খেলে গেল তাদের ডিপার্টমেন্টের ইংলিশের নিউ লেকচারারকে দেখে। ব্ল্যাক শার্ট, হাতা ফোল্ড করা, চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো পরিপাটি করে রাখা ড্যাশিং ইয়াং লেকচারারকে দেখে ক্লাসের মেয়ের মধ্যে খেলে গেল চাপা বিস্ময়। কেউ কেউ তো মুহূর্তেই খেয়ে ফেলল ক্রাশ। ফর্মাল ড্রেস আপে থাকা সেই লেকচারারকে দেখে আরিয়া হতভম্ব। পাশে থাকা মাহিও যেন তাজ্জব বনে গেল। সে নিচু স্বরে বলল, তার মানে যে মিস্টার এহসানের কথা শুনেছিলাম, সেই মিস্টার এহসান। আরিয়ার তো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলো। সে এতটাই হতভম্ব হলো যে অবচেতনেই প্রায় চেঁচিয়ে উঠল, আপনি এখানে? আরিয়ার বলা শব্দ দুটো ক্লাসে বোমের মতো ফাটলো যেন। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো একেবারে পেছনের সারিতে বসে থাকা আরিয়ার দিকে। নিভান চমকালো। চমকে দূরে থাকা আরিয়াকে দেখে তার মুখ থেকেও বেরিয়ে এলো, তুমি? ক্লাসের 2 প্রান্তে দাঁড়ানো দুজন চমকে একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ক্লাসে বসে থাকা বাকি স্টুডেন্টগুলো বুঝলো না তাদের এই চমকানোর কারণ। তারা কি একে অপরকে চেনে? মুহূর্তেই শুরু হয়ে গেল শোরগোল। ক্যান্টিনে বসে অনবরত পা দুটো দুলাচ্ছে আরিয়া। সে অস্থিরতায় সে ঘেমে যাচ্ছে। মাথা উঁচু করে উপরে গড়গড় করে ঘোরা ফ্যানটার দিকে তাকালো। ফ্যান ঘুরছে অথচ বাতাস নেই। চারিদিকে রমরমা পরিস্থিতি। সবাই এসেছে সিঙ্গারা খেতে। জটলা বেঁধে বন্ধুরা মিলে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, হাসছে। খিলখিলিয়ে প্রাণখোলা হাসি। তাদের সেই হাসি গল্পে চারপাশ মুখরিত হচ্ছে। তার মাঝে এক কোণে একটা চেয়ারে আরিয়া বসে আছে। তার চোখে মুখে অস্থিরতা, হতভম্ব, বিরক্তি, অসহায় সব ভাব পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে। এভাবে চক্রাকারে ঘুরছে তার অনুভূতির চাকা। সেই চাকায় পিষ্ট হয়ে সে তীব্র অসহায় বোধ করছে। অসহায় কণ্ঠে ঠোঁট উল্টে মাহির দিকে তাকিয়ে বলল, তাহলে এই সেই তোর ইয়াং ব্রিলিয়ান্ট ভার্সিটি ক্রাশ স্যার? যা, ভাল লাগে না এই পৃথিবীতে এত এত ভার্সিটি থাকতে তাকে কেন আমার ভার্সিটিতে, আমার ডিপার্টমেন্টে, আমার ক্লাসে আসতে হবে ক্লাস করাতে? ওয়াই ম্যান, ওয়াই? দিস ইজ নট ফেয়ার, নট অ্যাট অল। মাহি বিরক্তি নিয়ে তাকালো। এই সামান্য একটা বিষয় নিয়ে এত হাইপার হওয়ার কি আছে সে বুঝতে পারল না। এতে ফেয়ার আনফেয়ারের কি আছে? জামাই বউ একসাথে ক্লাস করবি, জামাই করাবে, বউ করবি, ব্যাস। খুবই সুন্দর, খুব সুন্দর না, শুধু ব্যাপারটা অতি সুন্দর। এতে এত রিয়েক্ট করার কি আছে? আরিয়া প্রায় চেঁচিয়ে উঠল, রিকোয়েস্ট করবো না আমি রিকোয়েস্ট, তুই জানিস?
খানিকটা থেমে আশেপাশে তাকিয়ে গলার স্বর এবারে হাই ভলিউম থেকে একদম লো ভলিউমে নিয়ে বলল, তুই জানিস যে আমি চাই না আমার বিয়ের ব্যাপারটা কেউ জানুক। আর এখন এখন যদি সবাই জেনে যায় তাহলে কি হবে ভাবতে পারছিস? আর তাছাড়া এই এক ভার্সিটি ছিল আমার কমফোর্ট জোন। ইচ্ছে মতো থাকতে পারতাম, যা ইচ্ছা করতে পারতাম। এই একটা জায়গায় ভেবেছিলাম ওই ব্রিটিশটার চেহারা দেখা লাগতো না, কিন্তু এখন বাসায় ভার্সিটির সব জায়গায় ওই ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশ। মাহি অবাক হয়ে বলল, ব্রিটিশ কি জিনিস? ব্রিটিশ চিনিস না? চিনবি কি করে? খাটাস কিভাবে ব্রিটিশ চিনবে? খাটাস ব্রিটিশ একই জাত। দেখিস না ওই লোকের চেহারা কেমন ইংরেজদের মতো দেখতে, ব্রিটিশদের মতো, তাই সে ব্রিটিশ আর তুই হলি খাটাস। মাহি অবাক হলো, খাটা শুনেছে? ব্রিটিশ তো সে শুনেনি। তাদের কথার মাঝখানে তাদের ক্লাসের কয়েকজন মেয়ে আসলো তাদের দিকে, তাদের টেবিল ঘিরে দাঁড়ালো। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, এই আরিয়ানা, তুই আমাদের নিউ স্যারকে চিনিস? আরিয়া ঢোক গিলল। এটারই তো ভয় সে পাচ্ছিল। এখন ওরা যদি জানতে পারে যে এটা আরিয়ার হাজব্যান্ড, তাহলে তার মান ইজ্জত সব শেষ। কারণ গ্র্যাজুয়েশনের আগে বিয়ে নয়। এই ডিবেটে আরিয়া পক্ষ থেকে তুমুল তর্ক বিতর্ক করে মেডেল পেয়েছিল, তাই সবাই জানে আরিয়া কখনোই গ্র্যাজুয়েশনের আগে বিয়ে করবে না। এখন যদি জানতে পারে সে আরিয়াই অনার্স শেষ না করেই বিয়ে করে বসে আছে, তাহলে তার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভেবেই গা শিউরে উঠল আরিয়ার। সে সবার কাছে হয়ে যাবে হাসির পাত্র, না পাত্র না পাত্রী। সে সবার কাছে হয়ে যাবে হাসির পাত্রী। তাই তাদের এমন প্রশ্নে আরিয়া ঢোক গিলে মুখটা হাসি হাসি করে শুধালো, কেন তোদের কেন মনে হলো তাকে আমি চিনি? ওমা, মনে হবে না? তুই তখন ক্লাসে স্যারকে দেখে যেভাবে চেঁচিয়ে উঠলি, আর স্যার চেঁচিয়ে উঠলো, দেখে তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে তোরা পূর্ব পরিচিত। আরিয়া আর মাহি তাকালো একে অপরের দিকে, চোখে চোখে ইশারা হলো। এবার কি হবে? তখনই তাদের মাঝে একজন গদগদ গলায় বলল, এই মেয়ের মুখে এমন প্রশংসা শুনে আরিয়ার মুখ বিকৃত হয়ে গেল। করলার জুস খেয়ে মুখ তিতা হয়ে যেমন বিকৃত হয়ে যায়, ঠিক তেমন। নাক মুখ কুচকে সে তাকালো মাহির দিকে, চোখের চোখে প্রশ্ন করল, এরা বলে কি এইসব? বিপরীতে মাহি মিটিমিটি হাসলো। তখন তাদের মধ্যে সেই প্রথম প্রশ্ন করা মেয়েটা বলল, কিরে বল না, কিভাবে চিনিস? তোর কোনো রিলেটিভস? কেমন রিলেটিভস? কি হয়? আরিয়া ঢোক গিলে বলল, আমার কেমন রিলেটিভ? উনি আমার তারপরই ফট করে বলল, বাবার বন্ধুর ছেলে। হ্যাঁ, উনি আমার বাবার বন্ধুর ছেলে হয়। আমি জানতাম না আসলে আমাদের নিউ লেকচারার যে উনি, খুব একটা দেখা সাক্ষাৎ হয় নাই তো, তাই তো সেই জন্যই এইভাবে চমকে গিয়েছিলাম একে অপরকে দেখে। মাহি চোখ বড় বড় করে তাকালো। সে যতদূর জানে নিভান আরিয়ার বাবার কলিগের ছেলে, বন্ধু নয়, বড় ভাই ছোট ভাই টাইপ সম্পর্ক। আরিয়ার কথা শুনে তাদের মধ্যে হতে একজন বলল, তুই কত লাকি রে আরিয়ানা, তোর বাবার বন্ধুর এত হ্যান্ডসাম একটা ছেলে আছে। পাশ থেকে আরেকটা মোটামুটি সুন্দর দেখতে মেয়ে দুঃখী দুঃখী গলায় বলল, আর আমার বাবার এরকম হ্যান্ডসাম ছেলেওয়ালা বন্ধুই নেই। তখনই তাকে গুঁতা দিয়ে আরেকজন চুল কালার করা সুন্দরী বলল। তখন মোটামুটি সুন্দর দেখতে মেয়েটা রেগে বলল। তখন চুল কালার করা সুন্দরী তার কালারফুল চুলগুলো হাত দিয়ে স্টাইল করে উড়িয়ে বলল। তাদের মাঝে একটা বড়সড় ঝগড়া বেঁধে গেল। আরও কিছু উৎসুক জনতা এসে ভিড় করলো তাদের ঝগড়া দেখার জন্য। ব্যাপারটা চুলোচুলির পর্যায়ে পৌঁছানোর আগেই ফাঁক পেয়ে আরিয়া আর মাহি ভিড় টেলে পড়িমড়ি করে পালিয়ে এলো। দূরে এসে দুজনেই বুক ভরে শ্বাস নিয়ে দূরে জটলা বেঁধে থাকা জায়গাটার দিকে তাকালো। তাদের ব্যাপারটা এখন চুলাচুলি পর্যায়ে পৌঁছে গেছে। মোটামুটি সুন্দর দেখতে মেয়েটা চুল কালার করা মেয়েটার চুল ধরে টান মেরেছে। সঙ্গে সঙ্গে সেই মেয়ের সেই কালার করা চুল হাতে উঠে চলে এসেছে। ওটার নকল চুল ছিল। এখন সেই মেয়ের চুলের অবস্থা খুবই করুণ। তার আসল চুল নেই বললেই চলে। তার চুল এইভাবে সবার সামনে খুলে ফেলায় সে এবার রাগে দুঃখে মোটামুটি সুন্দর মেয়েটা চুল ধরে টান দিল। বেঁধে গেল চুলোচুলি। তারা চুলোচুলির পর্যায়ে পদার্পণ করতে আরিয়া আর মাহি একে অপরের দিকে করুণ চোখে তাকালো। তার 2 সেকেন্ডের মাথায় দুজন হুহা করে হেসে উঠল। পেট ধরে ধরে হাসতে থাকলো। তাদের এই এক সমস্যা, দুজনে কোনো কারণে হাসি শুরু করলে সে হাসি আর থামে না। হাসতে হাসতে তাদের চোখে পানি চলে এলো। আপনি খবরদার ভার্সিটিতে কাউকে বলবেন না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আপনি আমার বাবার বন্ধুর ছেলে, এটাই আমাদের পরিচয়।
আরিয়ার কথা শুনে নিভান ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে ভ্রুকুচকে তাকালো। সে তার ডিভানে শুয়ে আছে, বুকের উপর ল্যাপটপ, পরনে ট্রাউজার আর ব্ল্যাক গেঞ্জি, চুলগুলো এলোমেলো। খুব মনোযোগ দিয়ে সে ল্যাপটপে একটা কাজ করছিল। হঠাৎই আরিয়ার এমন কথায় ভ্রুকুচকে তাকালো। তার সামনে মাথায় পেস্ট কালারের টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে আরিয়া, পরনে পাকিস্তানি ঢোলা ঢালা গোলাপি রঙের থ্রিপিস, বিশাল ওড়না কাঁধের একপাশে থেকে ঝুলে খানিকটা পড়েছে মাটিতে। সদ্য গোসল সেরে আশায় তার চোখে মুখে একটা স্নিগ্ধ ঠান্ডা ভাব। আরিয়াকে এক পলক দেখে নিভান আবারও চোখ রাখলো ল্যাপটপের স্ক্রিনে। সেদিকে চোখ রেখেই প্রশ্ন করলো, মানে আপনি দুনিয়ায় এত এত ভার্সিটি, স্কুল, কলেজ থাকতে আপনি কেন আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের টিচার হতে গেলেন? ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই ঠান্ডা স্বরে নিভান বলল, সেম প্রশ্নটা তো আমি তোমাকেও করতে পারি। এত এত ভার্সিটি থাকতে তুমি আমার ক্লাসেই কেন? কথা বলছে ঠিকই, অথচ নিভানের চোখ ঘুরছে স্ক্রিনে। আরিয়া এবার খাটে গিয়ে বসলো নিভানের সামনাসামনি। ব্যস্ত নিভানকে আগাগোড়া ভালো করে দেখলো। সকালে দেখা ফর্মাল গ্যাটআপের চোখে চশমাওয়ালা নিভান আর বর্তমানের এলোমেলো চুলের ঢোলা গেঞ্জি আর ট্রাউজার পরিহিত নিভানের মাঝে বিস্তর তফাৎ। চট করিয়ে আরিয়ার মাথায় এক ভাবনা উকি দিল। নিভানকে ফর্মাল গেটআপ থেকে এরকম এলোমেলো চুলে এভাবেই বেশি আকর্ষণীয় লাগছে। কালো রংটা তার শুভ্র গায়ে বেশ ফুটছে। মেয়েদের উচিত ছিল এই গেটআপের নিভানের উপর ক্রাশ খাওয়া। ভাবনাটা মস্তিষ্কে আসায় নিজেই আশ্চর্য হলো আরিয়া। দ্রুত এসব আউট অফ কনটেক্স চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে ছেড়ে পড়ল। কথা সেটা নয়, মেইন কথা হলো আমি চাই না আমার ক্লাসের কেউ কিংবা আমার ফ্রেন্ডস কেউ, এমনকি পুরো ভার্সিটির কেউ জানুক আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে। স্ক্রিনের দিকে আগের মতো করেই তাকিয়ে নিভান বলল, কেন? ছেলেরা জানলে পাত্তা কম দেবে বলে? বিবাহিত রমণী বলে পেছনে লাইন লাগাবে না বলে? আরিয়া বিরক্ত হলো, বিরক্তি নিয়ে বলল, আপনি কি অলওয়েজ এক চামচ বেশি বোঝেন? আমি চাই না কেউ জানুক, কারণ আমি বিয়ের আগে গ্র্যাজুয়েশন না একটা বিতর্কে পার্টিসিপেট করেছিলাম। আমি সেখানে এতটাই তর্ক বিতর্ক করেছিলাম গ্র্যাজুয়েশনের আগে বিয়ে করলে মেয়েদেরকে কী ক্ষতি, কী পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ব্লা ব্লা। মানে প্রতিপক্ষকে একেবারে এমনভাবে কোণঠাসা করেছিলাম, তারপর থেকে ভার্সিটিতে আমি একটা পরিচিত মুখ হয়ে গেছি। আমি জিতেছিলাম, মেডেলও পেয়েছি। মানে সবাই জানে যে আমি কখনোই গ্র্যাজুয়েশন শেষ না করে বিয়ের পিড়িতে বসবো না। তাই এখন যদি জানতে পারে যে আমি অনার্সে, আমার মান-ইজ্জত সব যাবে। আর তাছাড়া আমি তো এই বিয়েটাই মানছি না, দেখা গেল বিয়েটাই ভেঙে গেল। তাই আমি তাদের জানানোর প্রয়োজন বোধ করছি না। আরিয়ার শেষ কথা নিভান কিছুটা ব্যথিত হলো। কেন হলো জানে না, তবে সেটা উপরে প্রকাশ না করে বিরক্ত স্বরেই বলল, ইটস ইয়োর ওন প্রবলেম, ইয়োর ওন ম্যাটার। তোমার মান ইজ্জতের ফালুদা হয়ে কাচ্চি হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আরিয়া এবার প্রায় কাকুতি করে বলল, প্লিজ আপনি কাউকে এটাও বলবেন না যে আপনি ম্যারিড। আপনাকে নিয়ে মেয়েরা যে হারে গবেষণা চালানো শুরু করেছে, তাতে আপনি ম্যারিড জানলে আপনার বউ নিয়ে টান দিবে, বউয়ের খবরাখবর নিবে, তখন আমি ফেসে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিভান নির্বিকার গলায় বলল, আমার কোনো সমস্যা নেই আমার বউ নিয়ে টান দিলে। আমার আছে। তাতে আমার কি? আপনার মাঝে কি সামান্যটুকু মানবতা নেই? নিভান কাটকাট গলায় বলল, না। আরিয়া দাঁতে দাঁত চেপে তাকালো নিভানের দিকে, মনে মনে কয়েকটা গালিও দিল। এই ছেলেকে দেখে কিভাবে মেয়েরা ক্রাশ খায়, ব্রিটিশ একটা। নেই? তুমি কি আমাকে গালি দিচ্ছ? নিভানের এমন কথায় আরিয়া চমকে তাকালো। সে কি করে জানলো তাকে আরিয়া গালি দিচ্ছে? নিভান এবার স্ক্রিন থেকে চোখ সরিয়ে আরিয়ার দিকে তাকালো। আরিয়া সোজাসুজি তার থেকে দুহাত দূরে বসে আছে। আরিয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, নিভানের হঠাৎই বলা বাক্যটা আরিয়া বুঝে উঠতে পারল না, অবাক হয়ে শুধালো, এই যে আমি আমার বিয়ের ব্যাপারটা লুকাবো, তোমার সাথে আমার সম্পর্ক নেই এমন একটা ভান করব, এতে আমার লাভ? এত লাভের কি আছে? সামান্য একটা কাজ করবেন, এতেও লাভ খুঁজছেন? নিভান হাসলো। নিভানের কথা শুনতে শুনতে আরিয়ার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। সে সামান্য একটা কিছু চেয়েছে আর বিপরীতে তাকে দার্শনিক শিক্ষা দিতে বসে গেছে নিভান। কি অদ্ভুত! নিভান আরো কিছু বলতে যাবে, তখনই আরিয়া অধৈর্য হয়ে বলল, ওকে ওকে, কি চান বলুন। নিভান কথা থামিয়ে অমায়িক হাসলো। এই তো বুঝতে পেরেছো, এবার বলো এতে আমার কি লাভ? আরিয়া খানিক ভেবে বলল, আপনাকে আমি ভার্সিটির সবচেয়ে সুন্দরী সুন্দরী রমণীদের নাম্বার এনে দিব, পরিচয় করিয়ে দিব তাদের সাথে। তাদের সাথে পরিচয় হয়ে আমি কি করব?
ও মা, পুরুষ মানুষরা তো এটাই চায়, সুন্দরী সুন্দরী রমণী। কি করবেন মানে? নিভান মুখ বিকৃত করে তাকিয়ে বলল। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দোজ সুন্দরী সুন্দরী রমণী। এই কথা শুনে আরিয়া অবাক হলো, চোখ বড় বড় করে দুম করে বলে বসলো। বাই এনি চান্স আর ইউ গে? আরিয়ার এহেনা কথায় নিভান লাফিয়ে উঠল, উঠে বসে প্রায় আত্মচিৎকার করে বলল। কী সব আজে বাজে কথা বলছো? আরিয়া মিটিমিটি হাসলো, গা জ্বালানো হাসি। নিভানের গা জ্বলে গেল সেই হাসি দেখে, চোখ রাঙিয়ে বলল। এভাবে হাসছো কেন? খবরদার, এভাবে হাসবে না। আরিয়া হাসলো, ওভাবেই চোখ টিপে হাসতে হাসতে বলল। এই জন্যই তো ভাবি আপনার আমার মতো এত সুন্দরী এক রমণীর প্রতি ইন্টারেস্ট নেই কেন। আই মিন, দুটো রাত আপনার সাথে ছিলাম, আমার মনেই হয়নি আমি কোনো পুরুষ মানুষের সাথে শুয়েছি। স্ট্রেঞ্জ। আবার তৃতীয় রাতে তো আপনি নিজে থেকেই শুননি। ব্যাপারটা আমার কাছে এবার পরিষ্কার হলো। নিভান হতবাক হয়ে গেল, কি থেকে কি ভেবে বসে আছে মেয়েটা। তোতলাতে তোতলাতে বলল। কি পরিষ্কার হলো? কিসব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আরিয়া বিপরীতে আবারও সেই গা জ্বালানো হাসি দিল। নিভান কিছুক্ষণ সে হাসির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হুট করে বাঁকা হেসে বলল। ওকে, তাহলে প্রমাণ চাও আমি আসল পুরুষ কিনা? বলেই ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে শুরু করলো আরিয়ার দিকে। নিভানকে এভাবে উঠে তার দিকে এগিয়ে আসতে দেখে মুহূর্তেই আরিয়ার হাসি নাই হয়ে গেল। পেটের ভেতর গুড়গুড় করে উঠল ভয়। ঢোক গিলে আশেপাশে তাকিয়ে তোতলালো। এই আপনি এদিকে আসছেন কেন? থামুন। নিভান থামলো না। আরিয়া হাসার চেষ্টা করে বলল। আরে আই ওয়াজ কিডিং, মজা করছিলাম। নিভান তবুও থামলো না। একেবারে আরিয়ার কাছে এসে ঝুঁকতেই আরিয়াও পেছনে ঝুঁকে পড়ল বিছানার উপর। তার চোখে মুখে স্পষ্ট শঙ্কা, অথচ একটু আগেই কেমন করে হাসছিল। সেদিকে তাকিয়ে এবার নিভান গা জ্বালানো হাসি দিল। দুহাত বিছানার দুদিকে রেখে ভেতরে আরিয়াকে আবদ্ধ করে বলল। কথা যখন উঠেছেই আমার উচিত নিজেকে প্রমাণ করা, তাহলে চলো প্রমাণ করে দেই আমি গে নাকি। বলে আরিয়ার মুখের উপর ঝুঁকতেই আচমকা আরিয়া দু হাত দিয়ে ধাক্কা মারল নিভানের বুকে। হয়েছে হয়েছে, বুঝেছি, লাগবে না প্রমাণ। নিভান দুহাত পকেটে দিয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে লেপ্টে আছে দুষ্টামির হাসি। আরিয়া আটকে থাকা নিঃশ্বাসটা বড় করে ছেড়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো। প্রমাণ দেওয়ার আগেই বুঝে গেলে? সো ফাস্ট। আপনি একটা অসহ্য। নিভান চোখ টিপে বলল। আই নো দ্যাট মাই ডিয়ার। তারপর বলল। ভেবে দেখলাম তুমি আমার হাতে পায়ে ধরে একটা রিকোয়েস্ট করেছো। আমি আবার উদার মনের মানুষ, তোমার রিকোয়েস্ট ফেলতে পারছি না। আমি কাউকে বলবো না তুমি আমার ওয়াইফ, কিন্তু তার জন্য তোমাকেও আমাকে কিছু দিতে হবে। আরিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নিভান আবারও গিয়ে ডিভানে বেশ আরাম করে কায়লিয়ে বলল। এই যে দেখো, আমি এত ব্যস্ত একজন মানুষ, কত কাজ আমার, মাঝে মাঝে ইচ্ছে করে এটা ওটা খেতে। এক কাপ চা কফির কথাই ধরো, খেতে ইচ্ছে হলো কিন্তু খেতে পারি না। এই যে এত এত সিঁড়ি ভেঙে নিচে যেতে হয় খেতে হলে, এটা আমার মতো আরামপ্রিয় মানুষের কাজ বলো? এই যে মাঝে মাঝে কত কিছুই খেতে ইচ্ছে করে, মাকে বলতেও তো লজ্জা করে। বউ আছে তারপরও মাকে বলবো, ব্যাপারটা কেমন না? আবার ওই যে দেখো ওখানে আমার কাগজপত্র, আমি চাই ওটা আনতে, কিন্তু উঠে গিয়ে আনার মতো ইচ্ছে বা শক্তি আমার শরীরে নেই। এখন আমার তো আর সুপার ন্যাচারাল পাওয়ার নেই, বলো যে স্ট্রেঞ্জার থিংসের 11 মতো হাত দিয়ে ইশারা করব আর চলে আসবে, তাই? নিভানের এত এত হেয়ালি কথা শুনে আরিয়া বিরক্ত হয়ে বলল। কি বলতে চান সরাসরি বলুন, টু দ্য পয়েন্ট। আমি চাই এই কাজগুলো আমার জন্য তুমি করে দিবে, আমার জন্য কফি বানিয়ে দিবে, ভালো মন্দ বানিয়ে দেবে, নিচে থেকে এটা ওটা এনে দিবে, এই আর কি, নাথিং বিগ। আরিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। ইম্পসিবল। আর ইউ ওয়ান্ট টু মেক মি ইয়োর স্লেভ? আমি আপনার দাসী না যে আপনার আদেশ পালন করব। নিভান ঠোঁট উল্টালো। দাসী কেন বলছো? এটা ফেভার। আমি তোমার একটা ফেভার করব, বিপরীতে তুমি আমার একটা করবে। এই সামান্য একটা ফেভারের জন্য আমি সারা জীবন আপনার দাসীর মতো চলবো? হাউ রিডিকিউলাস। তুমি না বললে বিয়েটা তুমি ভেঙে দেবে মাসখানেকের মাঝে, আবার বলছো সারা জীবন? তোমার উদ্দেশ্যটা কি মেয়ে? সারা জীবন আমার ঘাড়ে চড়ে বসে থাকতে চাইছো নাকি? আরিয়ার সূর্যের সীমা অনেক আগেই রেড স্পট পার করে ফেলেছে, তবুও সে শান্ত থাকার চেষ্টা করছে। যেহেতু এটা তারই সমস্যা, তাই সে চিবিয়ে চিবিয়ে বলল।
আপনি অ্যাজ অলওয়েজ 1 চামচ বেশি বোঝেন। নিভান হাসলো, অমায়িক সুন্দর হাসি, যে হাসি দেখলে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য। সেরকম হাসি হেসে বলল, তাহলে আর কি, তুমি যে কয়দিন আছো ধরলাম 1 মাস, আগামী 1 মাস তুমি আমার কথা এভাবে পালন করবে। আমি তোমার পরিচয় লুকাবো, ট্রাস্ট মি। আমি আমার জীবন যৌবন দিয়ে তোমার পরিচয় লুকানোর চেষ্টা করব। কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দিব না যে তুমি নিভান এসানের মিসেস। বলেই চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করার জন্য বলল। আরিয়াকে দেখে মনে হলো না সে নিভানের কথা মানতে ইচ্ছুক নয়, তাই নিভানই বলল, আর না হলে ওকে, নো প্রবলেম। কালই আমি গিয়ে সবার সাথে আমার ওয়াইফের ইন্ট্রোডিউস করিয়ে দিব। নো, আরিয়া লাফিয়ে উঠল। আপনি যা বলছেন তা মেনে নেওয়া হবে। আপনি এ কাজ ভুলেও করবেন না। ডিল? নিভান 2 হাত মাথার পিছনে রেখে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকালো, নির্বিকার গলায় বলল, ওকে, করব না। আরিয়া হাত বাড়ালো। ডিল? ডিল। আরিয়ার হাত ধরে নিভান আবারও হাসলো, অমায়িক সুন্দর হাসি, যে হাসি দেখে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য। গত 2 দিন যাবৎ আরিয়া খাটছে, গাদার খাটুনি। তার এখন মনে হচ্ছে নিভানের সাথে সে ডিল করে সে ভয়ঙ্কর রকমের ভুল করে ফেলেছে। এখন সে ভয়ঙ্কর রকমের ভুলের মাসুল দিতে দিনে তার 149 বারেরও বেশি ওঠানামা করতে হচ্ছে সিঁড়ি দিয়ে। তার ফরমাইশে শেষ নেই, একবার এটা আনো তো একবার ওটা, একবার তার চা খেতে ইচ্ছা হয়তো একবার কফি, একবার তার ফ্রিজে রাখা আইসক্রিম খাবার স্বাদ জাগে তো একবার গরম গরম পিৎজা। একটা মানুষের যে এত এত খাবারের ইচ্ছে জাগতে পারে প্রতি 5 মিনিট অন্তর অন্তর, আরিয়া নিভানকে না দেখলে জানতো না। তার এসব ফরমাইশের যন্ত্রণায় অতিষ্ঠ আরিয়া, রাগে মাথা কেমন চিরবির করছে, ইচ্ছে করছে নিভানের গলা টিপে দিতে। বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো আরিয়া। সে রুমে বসে পড়ছিল। সে খুবই টিপটপ সাইলেন্টে পড়া মানুষ। পড়ার সময় আশেপাশে কোনো ধরনের শব্দ সে বরদাস্ত করে না। 1 ঘন্টার চেষ্টায় যখন সে মনোযোগ এনেছে পড়ায়, ঠিক তখনই নিভান এসে বলল তার চায়ের তৃষ্ণা পেয়েছে, চা খেতে ইচ্ছে করছে। আরিয়া অবাকের শীর্ষে পৌঁছে জানতে চাইল রাত 1:30টায় কে চা খায়, কিন্তু নিভানের অবস্থা দেখে মনে হচ্ছে চা খাওয়াটা তার জন্য অতীব জরুরি। না খেতে পেলে সে মরে যাবে। আগত আরিয়াকে তার অতি কষ্টে আনা মনোযোগ বানের জলে ভাসিয়ে উঠে আসতে হলো চা বানাতে। সে কখনো কল্পনাও করতে পারেনি একটা পুরুষ এতটা চাখর হতে পারে। নাটক সিনেমায় দেখেছে নায়করা খায় ব্ল্যাক কফি, গল্পে পড়েছে নায়কদের চা অপছন্দ, তারা চা দেখলে চোখ মুখ কুচকায়, তারা খায় ব্ল্যাক কফি, চিনি ছাড়া ব্ল্যাক কফি। অথচ নিবান খায় চা, দুধ চিনি দিয়ে কড়া লিকারের চা, দিনে 1 বার 2 বার নয়, 10-12 বার। চা খেতে না পেলে তার দম বন্ধ হয়ে আসে, মাথা ঘোরায়। সেই চা বানানোর দায়িত্ব এখন আরিয়ার। সে আরিয়াকে এক মহামূল্যবান ফেভার করেছে, এখন তার বদলে আরিয়ার তাকে চা খাওয়াতে হবে। দাঁত কিরমির করে আরিয়া রান্নাঘরে এলো। চা খাবে? খাওয়াচ্ছে চা। পাতিলে দুধ চড়িয়ে ধূপধাপ পা ফেলে চায়ের পাতা নিল সে। চা খাওয়ার শখ চিরদিনের জন্য ছাড়াবে আজ। দুধে চায়ের পাতা দিয়ে রাগে গজগজ করতে করতে মরিচের বয়ম হাতে নিয়ে উপর করে ঢেলে দিল সবটা দুধে। কয়েক চামচ হলুদ আর কয়েক চামচ জিরের গুঁড়ো মিশিয়ে তৈরি করলো এক স্পেশাল চা। চায়ের কালার দেখে আরিয়া বিস্মিত হলো। দেখে মনে হচ্ছে সেই রকম টেস্ট হয়েছে, তাই কাপে ঢেলে নাকের কাছে এনে ঘ্রাণ নিল সে। ঘ্রাণটাও খারাপ নয়, কিন্তু খেতে অখাদ্য। আরিয়া বাঁকা হাসলো। নিভানকে চা দিয়ে সে আবারও গিয়ে বসলো খাটের উপর। নোটটা সামলে মেলে ধরে আর চোখে তাকালো। নিভান ডিভানের উপর বসে ল্যাপটপে কি যেন করছে, পাশে টুলে তার চা। কিছুক্ষণ পর ল্যাপটপের দিকে তাকিয়ে নিভান হাতে তুলে নিল কাপ। আরিয়া নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো নিভানের রিয়াকশনের। কাপে যতটা ধীরে সে চুমুক দিল, ঠিক ততটা দ্রুতই তার মুখ বিকৃত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুখ থেকে সবটা চা উগড়ে দিয়ে এদিক ওদিক ছুটল পানির খোঁজে। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গেছে। আরিয়ার তখনই মনে পড়ল নিভান একেবারেই ঝাল খেতে পারে না। ব্যাপারটা ভেবেই আরিয়ার দাউ দাউ করে চলা বুকে 1 বালতি পানি পড়ল। কেমন শান্তি শান্তি অনুভূত হলো। নিভান বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে আরিয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। এটা কি ছিল? আরিয়ার নির্বিকার গলায় বলল, চা ছিল, টি। আরিয়া কথাটা যতটা নির্বিকার গলায় বলল, তুমি কি মিশিয়েছো ওতে? এত ঝাল কেন? এত বাজে কেন স্বাদ? দুধে কয়েকটা মশা আর পিঁপড়া পড়েছিল, ওগুলো জাল দেওয়ার সময় মিশে গেছে। হয়তো ক্রিয়া বিক্রিয়া
করে ওগুলোই ঝালে পরিণত হয়েছে। নিভানের রিয়াকশন হলো ততটাই মারাত্মক। বিস্ময়ে আতঙ্কে ক্ষোভে সে চিৎকার করে উঠল। তুমি আমাকে মশার চা খাইয়েছো? মশা? বলেই সে মুখে হাত দিয়ে ছুটল বাথরুমে, তারপর হড়বড় করে বমি করে ফেলল। পরের দিন যা ঘটল তা আরও ভয়ঙ্কর। নিভান বিছানায় পড়ে গেল। তার ফুড পয়জনিং হয়েছে মশার চা খেয়ে। বাড়ি ভর্তি মানুষ লেগে পড়লো তার সেবায়। দাদি ছুটে এলো গ্রামের বাড়ি থেকে। এসে এমনভাবে তার আদরের দুলালের জন্য কান্না জুড়ে দিল যেন তার নাতি মরে গেছে। আরিয়ার মহামান্য শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। বার কয়েক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করলো। নিভানের বড় ভাই ইভান অফিসে গেল না, ভাবিও গেল না জবে। আরিয়ার এক এবং একমাত্র ননদ নিহাও গেল না কলেজে। এমনকি তার ভাইয়ের ছোট্ট মিষ্টি কিন্ডার গার্ডেনে পড়া বাবু চেরি সেও আজ মিস দিল। বাড়ি ভর্তি মানুষজনের আজ একমাত্র চিন্তা জুড়ে রইল নিভান। তাদের ভাবখানা দেখে মনে হলো তার ফুড পয়জনিং নয়, বড়সড় কোনো রোগ হয়েছে, মরে যাওয়ার মতন রোগ। এই পুরো ব্যাপারটাই আরিয়া এক কোণে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে দেখল। তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ভেতরকার আরিয়া তাকে সাধুবাদ জানিয়ে বলল, কংগ্রাচুলেশন আরিয়া রহমান, তুমি তোমার নাটকবাজ ফ্যামিলি থেকেও এক লেভেল ওপরের নাটকবাজ শ্বশুরবাড়ি পেয়েছো, তার থেকেও 2 লেভেল ওপরের নাটকবাজ জামাই পেয়েছো। তোমাকে সাধুবাদ। গুনে গুনে 3 দিন পর নিভান বিছানা থেকে উঠল। 72 ঘন্টা, 4320 মিনিট। এই 4320 মিনিটে আরিয়াকে যতভাবে জ্বালানো যায় ঠিক ততভাবে জ্বালালো। আরিয়া শুধু হতভম্ব হয়ে কপাল চাপড়ালো কেন সে মিথ্যা কথাটা বলতে গিয়েছিল। তার শুকনো এক বিশ্বাস মস্তিষ্কে চড়বড় করে ঘুরল। নিভানের আসলে কিছুই হয়নি। সে এই পুরো নাটকটা করলো শুধুমাত্র আরিয়াকে জ্বালানোর জন্য। ব্যাপারটা ভেবেই আরিয়ার রাগে মাথা দপদপ করতে লাগলো। সে হেঁটে যাচ্ছিল দোতলার দক্ষিণা বারান্দার পাশ দিয়ে। সময়টা সকাল, ভার্সিটির অফ ডে। হাঁটতে হাঁটতেই চোখ পড়ল নিচে সুইমিং পুলের সামনে পায়ের ওপর পা তুলে ল্যাপটপ বুকে নিয়ে খুবই আরাম করে বসে আছে নিভান। তাকে দেখে মনে হচ্ছে দিন দুনিয়ার সব থেকে সুখী মানুষ। ঠিক এই সুখী মানুষ ব্যাপারটাই আরিয়ার পছন্দ হলো না। ইচ্ছে করলো এক ধাক্কায় নিভানকে পানিতে ফেলে দিতে। কেন একটা মানুষ তাকে হাড়ে মাংসে জ্বালিয়ে সুখে থাকবে? কেন? তখনই তার নজর গেল বারান্দায় মিষ্টি রোদে খেলতে থাকা মিষ্টি চেরির দিকে। তার হাতে বেলুন। সঙ্গে সঙ্গে আরিয়ার মস্তিষ্কে বলের মতো ঢপ খেলো একটা বুদ্ধি, শয়তানি বুদ্ধি। সে চেরির দিকে এগিয়ে গেল। চেরির মতোই গোলগাল মিষ্টি দেখতে তাকে আদর করে ডাকা হয় চেরি। কিন্তু আজ চেরিকে দেখে মনে হলো তার মোট মিষ্টি নয়, তেতো হয়ে আছে। আরিয়াকে দেখে স্বভাবসুলভ হাসল না। আরিয়া মিষ্টি হেসে বলল, চেরি কি করো? চেরি উত্তর দিল না। আরিয়া ঠোঁট পিছিয়ে মিষ্টি স্বরে বলল, চেরি মামুনি কি তার বেলুনটা চাচিকে দেবে? চেরি আরিয়ার দিকে না তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না। সঙ্গে সঙ্গে আরিয়া মুখ বাঁকালো, বের করে বলল, মেয়ের অ্যাটিটিউড দেখো। ঠিক চাচার মতো বলল না, একদম সেম দুজন। তার কথা চেরির কান অব্দি যায়নি। আরিয়া এবার দুঃখী দুঃখী ভাব নিয়ে ঠোঁট উল্টে বলল, আমি যে কতগুলো চকলেট এনেছিলাম, এখন এগুলোর কি হবে? চেরির মুড সঙ্গে সঙ্গে পাল্টে গেল। চকলেট কোথায়? ফ্রিজে রেখেছিলাম, এখন তো মনে হচ্ছে কেউ একজন খাবে না। আরিয়ার কথা শেষ হবার আগেই চেরি পাখির মতো উড়াল দিল। গন্তব্য ফ্রিজে রাখা চকলেট। আরিয়া হাসলো। হেসে বেলুনটা নিয়ে তাতে খুব যত্ন করে পানি ভরলো। তারপর সে পানি ভর্তি বেলুন এনে একদম নিভানের মাথা বরাবর ধরল। 1 2 3 ধুম করে সে হাত থেকে ছেড়ে দিল বেলুনটা। আর তা গিয়ে সোজা ধপাস করে পড়ল নিভানের উপর। মুহূর্তেই সে ভিজে একাকার হয়ে গেল। আচমকা এভাবে পানিতে হাবুডুবু খেয়ে নিভান চমকালো। তড়িৎ গতিতে দাঁড়িয়ে ল্যাপটপের পানি ছেড়ে সেটা রেখে মাথা উঁচু করে তাকালো উপরের বারান্দায়। কেউ নেই, খালি বারান্দা দেখে সে খানিকটা অবাক হলো। এভাবে ওর উপর পানি বর্ষণ করলোটাকে? কে সেই মহান ব্যক্তি? সেই মহান ব্যক্তিকে খোঁজার জন্য যখন সে এদিক ওদিক তাকাচ্ছিল তখনই আচমকা কেউ একজন চেঁচিয়ে উঠল, সাপ! সাপ! নিভানের পায়ের সামনে সাপ! সাপ সাপ! ব্যাপারটা মস্তিষ্ক ক্যাচ করতেই নিভান লাফিয়ে উঠল। দিক বিদিক শূন্য হয়ে লাফাতে লাফাতে সোজা গিয়ে চুপ করে পড়ল সুইমিং পুলের নীলরঙা পানিতে। সেই পানিতে হাবুডুবু খেতে খেতেই কানে ভেসে এলো হাসি, ঝনঝনে খিলখিল হাসি। নিভান পানিতে ভাসতে ভাসতে হাত দিয়ে মুখ মুছে মুখের পানি সরিয়ে চোখ পিটপিট করে তাকালো।
উপরের বারান্দায় দাঁড়িয়ে পেটে হাত দিয়ে হাসছে আরিয়া। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেছে। প্রথমে অবাক, পরে খানিকটা রাগ, বিরক্ত এবং বিস্মিত হয়ে সে তাকালো বারান্দায় দাঁড়িয়ে থাকা সাদা সালোয়ার কামিজ পরা আরিয়ার দিকে। তার ভিজে শরীরে রোদ এসে পড়ছে, গরমে ঠান্ডা পানিতে কেমন আরাম আরাম অনুভূত হচ্ছে। সে আরাম আরাম অনুভূতি নিয়ে অবশেষে সকল অনুভূতি ছাপিয়ে মুগ্ধ হলো নিভান। আরিয়ার জলের কলরোলের মতো হাসিতে মুগ্ধ হয়ে সে পানির মাঝে হাঁ করে তাকিয়ে রইল আরিয়ার পানে। মস্তিষ্কে একটা কথাই বাড়ি খেলো, মেয়েটার হাসি সুন্দর, মারাত্মক সুন্দর। তারপর থেকে শুরু হলো আরিয়া এবং নিভানের টম অ্যান্ড জেরি লড়াই। কে কাকে কতটা জ্বালাতে পারে যেন প্রতিযোগিতা লেগে গেল। নিভান আরিয়ার অ্যাসাইনমেন্টে উল্টোপাল্টা কথা লিখে ভার্সিটিতে পুরো ক্লাসের সামনে তাকে পচাইতো। আরিয়াও বাসে এসে নিভানের কাগজপত্রের ওপর ঢেলে দেয় পানি। আরিয়া নিভানের জামা কাপড়ে বিচুটি পাতা মিশিয়ে তার সারা শরীরে চুলকানি ধরিয়ে নাকানি চুবানি খাওয়াইতো। পরদিন আরিয়ার সবচেয়ে পছন্দের ড্রেসটা পাওয়া যায় ময়লার ঝুড়িতে। প্রতিশোধ নিতে আরিয়া নিভানের পছন্দের শার্টটা আয়রন করার নাম করে পুড়িয়ে দেয়। তো নিভান আরিয়ার মেকআপের সরঞ্জাম তুলে দেয় চেরির হাতে খেলনা হিসেবে। একজন মানিব্যাগ লুকাইতো, অন্যজন ফোন। এছাড়াও কথায় কথায় বেঁধে যায় ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আরিয়া কল লাগায় বাবাকে। নালিশ জানিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, তুমি এ কার সাথে আমায় বিয়ে দিয়েছো বাবা? এই নিষ্ঠুর পাষাণের সাথে আমি সংসার করতে পারবো না, কিছুতেই না। তখন তার বাবা আফসোস করেন, আফসোস করে বলেন, নিভান ছেলেটার জন্য আমার কষ্ট হয়, বড় কষ্ট। সে আজও তোমাকে সহ্য করছে বলে তাকে আমার উচিত পুরস্কৃত করা। তাকে কি দিয়ে পুরস্কৃত করা যায় বলো তোমা? আরিয়া তখন রেগে মেগে ফোন কাটে, বিচার দেয় শ্বশুর শাশুড়ির কাছে। আরিয়া এবং নিভানের বাচ্চামও ঝগড়াতে তারা মজা পান। তাদের নালিশ খুব মনোযোগ দিয়ে শুনে ঠোঁট টিপে মুখটা গম্ভীর করেন, তারপর গম্ভীর সূত্রে বিচার করেন। প্রকৃতপক্ষে নিভানকে ছাড়েন। ঝাড়ি খেয়ে নিভান মুখ কালো করে ফেরে। তারপর আবার শুরু হয় তাদের ঝগড়া, বাচ্চামো ঝগড়া। টিনেজ বয়সে ছেলেমেয়েরা যেরকম ঝগড়া করে ওরকম ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে আরিয়া বলে, থাকবো না আমি আপনার সাথে, আই উইল ডিভোর্স ইউ। থাকতে চেয়েছে কে তোমার সাথে? হ্যাঁ, তো থাকতে না চাইলে আমাকে রেখে আসুন বাসায়। বাবাকে গিয়ে বলুন যে আপনি চান না আমার সাথে সংসার করতে। তখন নিভান বলে, নো বেব, এটা আমি করব না, তোমাকে আমি ছাড়ছি না। আরিয়া রেগে মেগে বলে, এই বললেন থাকতে চান না আমার সাথে, আবার বলছেন ছাড়বেন না, কি সমস্যা কি আপনার? আরে ভুলে গেলে গেমের কথা? আমি যদি নিজে থেকে তোমাকে ছেড়ে দেই তবে তো আমি হেরে যাব। তোমার যদি ইচ্ছে হয় তুমি গিয়ে সবাইকে বলো তুমি সংসার করবে না আমার সাথে। সেম কথাই তো। তখন আরিয়া দমে গিয়ে বলে, আমি পারবো না। আমি বললে কেউ আমার কথা শুনবে না, স্পেশালি বাবা পাত্তাই দেবে না। আর আপনি বললে ব্যাপারটা অন্য, তখন বাবা পাত্তা দেবে। বাবার কষ্ট হবে, আফসোস হবে যে উনি আমার জীবনটা নষ্ট করেছে। আফসোস হবে যে দরকার পড়লে সারা জীবন এরকম থাকবো, তবু আমি তোমাকে নিজে থেকে ছাড়বো না। আরিয়ার তখন রাগ হয়, ভীষণ রাগ। রেগে মেগে সে তেড়ে যায় বালিশ নিয়ে। নিজেকে ডিফেন্ড করতে নিভানো বালিশ নিয়ে ঠেকাতে চায়। তারপর শুরু হয় যুদ্ধের আরেক ধাপ। বালিশ যুদ্ধ নাটক সিনেমায় দেখা যায়। এরকম সময়ে বালিশ ফেটে যায়। তুষারের মতো বেরিয়ে আসে তুলা। সেই তুলা উঠতে থাকে ঘরময়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বালিশ খুব শক্ত। সেই বালিশের সেলাইও খুব শক্ত। তাই সেই বালিশ থেকে তুলো বেরোয় না। শুধু লড়াই করতে করতে একটা সময় দুজন ক্লান্ত হয়। ক্লান্ত হয়ে দুম করে পড়ে যায় বিছানায়। হাত পা ছড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হতাশ হয়। নিজেরাই ভাবে আদতে চাই কি তারা, করছেটা কি তারা। আরিয়ার আগে ফুঁসতে ফুঁসতে কোল্ড কফির স্ট্রোতে টান দিল। তার সামনে বসে আছে মাহি। তারা বর্তমানে ভার্সিটির ক্যান্টিনে। মাহির হাতে একটা ইংরেজি বই, থ্রিলার। সে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল। আরিয়া আরেকটা টান দিয়ে বলল, কত বড় খাটাসের বাচ্চা ওই নিভান, দেখ আমাকে ঘুরে ঘুরে ক্লাসে শুধু প্রশ্ন করে। কেন রে, ক্লাসে কি আর কোনো স্টুডেন্ট নাই? আমি বুঝি না যেন আমি উত্তর দিতে না পারলে ক্লাসের সামনে যে হিউমিলেটটা হয় আমার, ওটা দেখে যে ওই শয়তানের শান্তি লাগে। কি অসভ্য, অসহ্য, আমি আর নিতে পারছি না। আরিয়ার কথায় মাহি কান না দিয়ে বইয়ে মনোযোগ দিয়েছে দেখে আরিয়ার রাগ আরও বাড়ল।
টেবিলে জোরে জোরে বাড়ি মেরে বলল। কি বলছি তোকে? মাহি বই থেকে চোখ উঠিয়ে নির্বিকার গলায় বলল। বলার কি আছে, সারাদিন ওই এক বান্দার গোষ্ঠী উদ্ধার করা ছাড়া আর কি করার আছে তোর? আচ্ছা দোস্ত, তোর কি একটুও মায়া হয় না এত সুন্দর একটা জামাই পাইছিস তার সাথে এমন করতে? আরিয়া বিস্মিত হলো, হা হা করে হেসে চিবিয়ে চিবিয়ে বলল। মায়া? তাকে? হ্যাঁ, ও মাই গড, তুই জানিস না? মাহি বিরক্ত হয়ে বলল। উফ, থামবি? আরিয়া ব্যথিত হলো। আমার কথা তোর বিরক্ত লাগছে? দেখলি, তুইও তার বিপক্ষে কথা শুনতে পারছিস না। আমার বেস্টু আর আমার নেই, থাক, শুনতে হবে না, আমি চলে যাচ্ছি। মাহি দ্রুত আরিয়ার হাত ধরে থামালো, তারপর শান্ত গলায় বলল। তুই বোকা, জানিস তো? শুধু বোকা না, মহা বোকা। তোকে ক্লাসে প্রশ্ন করে বলে আরিয়া আরিয়া করে বলে, তুই জানিস কত কত মেয়ে তোর দিকে হিংসের নজরে তাকায়? তুই জানিস কত মেয়ের ক্রাশ তোর জামাই? জানিস না, জানবি কেমনি? জীবনে চোখ মেলে দেখছিস তারে? দেখিস নাই? এই যে মেয়েরা ধুমধাম প্রপোজ করে বসছে তোর জামাইকে, অন্য কেউ হলে হিংসায় জ্বলে যেত। আর তুই জানিসই না, সারাদিন করিস তো ঝগড়া, কোন ফাঁকে জামাই হাতছাড়া হয়ে যাবে বুঝবিও না। আরিয়া শান্ত হলো। মাহি কিছুক্ষণ চুপ থেকে বলল। ইউ আর ড্যাম লাকি আরু, তোর শ্বশুর বাড়ির মতো শ্বশুর বাড়ি, ওরকম শ্বশুর শাশুড়ি ননদ কজনে পায়? এই যে তোরা এরকম সারাক্ষণ বাচ্চাদের মতো ঝগড়া করিস, তোদের কেউ কিছু বলে? অন্য কোনো বাড়ি হলে ঘাট ধাক্কা মেরে বের করে দিত তোদের। টিপিক্যাল বাঙালি ফ্যামিলি হলে তোর হাজব্যান্ডকে কিচ্ছু বলতো না, তোকে জাস্ট ধুয়ে দিত। তুই ঝগড়া করিস, মেয়ে ভালো না, বাবা মা শিক্ষা দেয়নি, ব্লা ব্লা। এসব কখনো ফেস করেছিস? করিসনি। তোর ননদ কখনো তোর কোনো কাজে বাহার ঢোকায়? ঢোকায় না। তোর যা কখনো তোর সাথে হিংসার বসে কি করে? তোর সাথে কুটনামি করে? করে না। অলওয়েজ অল ইজ ওয়েল, পারফেক্ট একটা ফ্যামিলি। তাহলে তোর সমস্যাটা কোথায়? সবাই সবার কাজ নিয়ে বিজি থাকে, তাই ভাবি ভাইয়া দুজনে জব করে। নিহা তার কলেজ নিয়ে থাকে, আম্মু থাকে চেরিকে নিয়ে, আব্বু থাকে অফিসে। কার এত সময় আমাদের পেছনে পড়ে থাকার? আরও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সব বাদ, সব। তুই ভাইয়ার সাথে সারাক্ষণ এরকম টম অ্যান্ড জেরির মতো ঝগড়াটা করিস কেন? এটা আমাকে বল আগে। আরিয়া তেতে উঠল। আমি ঝগড়া করি? আমি? সে আগে শুরু করে। আচ্ছা যা, দুজনেই করিস। কেন করিস? কারণ আরিয়া কারণ খুঁজে পেল না। কারণ আমার অসহ্য লাগে তাকে। অসহ্য লাগার কারণ? অসহ্য লাগার আবার কারণ থাকে নাকি? অসহ্য লাগে ব্যাস। মাহি নরম কণ্ঠে বলল। তোরা দুজন আসলে বাচ্চাদের মতো বিহেভ করিস। একটু একজন অন্যজনকে বোঝার ট্রাই কর, নরম হয়ে কথা বল, একটু চোখ মেলে তাকা তোর সুন্দর জামাইটার দিকে, একটু বিয়ে বিয়ে ব্যাপারটা ফিল কর, ভালোবেসে দেখ। ট্রাস্ট মি, তোরা একদম পারফেক্ট একে অপরের জন্য। তোদের পাশাপাশি অনেক মানায়। বিয়েটা মানলাম জোর করে দিয়েছে তোকে, শুলে চুরি দিয়েছে কি? এমন ভাব করছিস আর কি আঙ্কেলকে শাস্তি দিবি লাগিয়ে রেখেছিস? বলদ কোথাকার, মাথা থেকে ঝেড়ে ফেল এসব বাচ্চামো। 15 বছর বয়সী মেয়ের মতো চিন্তা ভাবনা। আর কি ছেড়ে দিবি? বিয়ে ভেঙে দিবি? মুখেই যত বড় বড় কথা বলিস, এসব কিচ্ছু তুই করবি না, আমি জানি। তোর থেকে ভালো আমি তোকে বুঝি আরু। তাই এসব হাবিজাবি বাদ দে, বিয়েটাকে সিরিয়াসলি নি, সম্পর্কটাকে ঠিক কর। আরু ঠোঁট উল্টে বলল। তবুও ঝগড়া লেগে যায়। ওই ব্রিটিশটাই ঝগড়া করে, আমাকে জ্বালাতে পারলে তার খুব আনন্দ লাগে। মাহি হাল ছেড়ে দিয়ে বলল। তোদের ঝগড়ার আসলে কোনো কারণ নেই খোদাই, কারণ তোরা দুটাই আজাইরা বেকুব বলত। আমি আরেক আজাইরা, তোরে বোঝাইতে আসছি। আমি গেলাম, থাক তুই রাম ছাগল। বলে মাহি সেখান থেকে গটগট করে চলে গেল। আরিয়া আহাম্মকের মতো বসে রইল। আশ্চর্য, মেয়েটা হঠাৎ রেগে গেল কেন? মাহির পেছনে এক প্রকার ছুটতে ছুটতে আসলো আরিয়া। যবে থেকে এই গল্প উপন্যাস পড়া শুরু করেছে তবে থেকেই মাহি এরকম হঠাৎ মুড বদলে ফেলে। কোনো এক মহাপুরুষ বলেছিলেন, গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র।
তার কথা ঠিক। এই গল্প উপন্যাস পড়েই মাহির মাথা খারাপ হয়েছে। ছুটতে ছুটতে এসে মাহির পাশে দাঁড়ালো আরিয়া। কিরে, কি হয়েছে তোর? রেগে গেলি কেন হঠাৎ? মাহি শক্ত কণ্ঠে বলল, কারণ তুই আস্ত বলত রাম ছাগল। আমি এক রাম ছাগলের সাথে বন্ধুত্ব করেছি ভেবে আমার রাগ লাগছে। না, রাগ করে না। ছাড় আমাকে। সোনা, বেবি, জানু অনেক কিছু বলার পর মাহির রাগ খানিকটা কমলো। আকাশ আজ ঝলমরে পরিষ্কার, খানিকটা গরমও পড়ছে। ধীরে ধীরে বাতাসে সেই গরমে আরাম আরাম লাগছে। আরিয়া আর মাহি বসেছিল ভার্সিটির বটতলায় গাছের ছায়ায়। এমন সময় কোথা থেকে দুটো মেয়ে এলো তাদের ডিপার্টমেন্টের। দুজন বসলো দুজনের দুপাশে। কিছুক্ষণ এটা সেটা বলে খাতির জমালো। তারপর তাদের মধ্যে হতে একজন বলে উঠল, আচ্ছা আরিয়া, শুনেছিলাম এহসান স্যার নাকি তোমার রিলেটিভ হয়। মেয়ের প্রশ্ন শুনে মাহি যা বোঝার বুঝে গেল এই মেয়ের উদ্দেশ্য ঠিক কী। তাই সে আরিয়ার দিকে তাকালো, এমনভাবে তাকালো যেন বলতে চাইছে, তোকে বলছিলাম না মেয়েরা তোর জামাইরে পিছয়ে পিছে ঘুরে, এবার দেখ নিজের চোখে। আরিয়া কিছুটা হাসি হাসি মুখ করে বলল, হ্যাঁ, এই তো দুঃসম্পর্কের রিলেটিভ, বাবার বন্ধুর ছেলে। তখন আরেকজন মেয়ে বলল, তার মানে তোমাদের চেনা জানা আছে। আচ্ছা শোনো না, তুমি পরীর সাথে এহসান স্যারের পরিচয় করিয়ে দিবে তোমার বান্ধবী হিসেবে। আরিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। প্রথমে যে কথা বলেছিল সে পরী, অন্যজন পরীর বান্ধবী। পরীর বান্ধবী বলল, পরীর বান্ধবীর কথায় পরী দুঃখী দুঃখী মুখ করে তাকালো। আরিয়া তখন বলল, তো আমি কি করতে পারি? আরিয়া কপাল কুঁচকে অথচ হাসি হাসি মুখে তাকালো মাহির দিকে। অর্থাৎ এরা বলছেটা কি? মাহিও সেম রিয়েকশন দিল। তখন পরীও বলল, প্লিজ আরিয়ান। আরিয়া পড়ল ফ্যাসাদে। শুকনো ঠোঁট ভিজিয়ে মেকি হাসি হাসলো। ঠিক তখনই তাকে আরও ফ্যাসাদে ফেলতে উপস্থিত হলো সেখানে লেডি কিলার রনি। তার হাতে কয়েকটা লাল গোলাপ, চোখে সানগ্লাস, শার্টের উপরে দুটো বোতাম খোলা। আরিয়ার কাছে এসেই বলল, হাই জান। সে এমনভাবে জান বলল দেখে মনে হতে পারে আরিয়ার সাথে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপ সম্পর্ক। আরিয়া এবার কাঁদো কাঁদো ভঙ্গিতে মাহির দিকে তাকালো। রনি লাল গোলাপগুলো আরিয়ার দিকে বাড়িয়ে বলল, নাও, একেবারে বাগান থেকে উঠিয়ে নিচ্ছি তোমার জন্য। আরিয়া গোলাপগুলো নিল না, শক্ত কণ্ঠে বলল, আমাকে জান ডাকবেন না, আমি আপনার জান নই। উফ, তুমি সব সময় এমন করো। তোমার মাঝে কি এতটুকু রোমান্টিকতা নেই? কি আজব, আপনার কি মাথায় ঢোকে না? আই ডোন্ট লাইক ইউ সেদিন কত সুন্দরভাবে বোঝালাম। আরিয়া রেগে যাচ্ছে বুঝতে পেরে রনি বলল, আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আশেপাশে তাকিয়ে বলল, তুমি বাসায় যাবে না? চলো আমি ড্রপ করে দেই। নো থ্যাঙ্কস। আরে চলো না, এভাবে একা চলাফেরা করা তোমার মতো সুন্দরী রমণীদের উচিত নয়। আরিয়া বিরক্ত হলো। আরিয়া এবার মহাবিরক্তি নিয়ে বলল, আপনি কি কথা বলছেন না? আমি সব সময় অনুচিত কাজ করতে পছন্দ করি, তাই আপনি যান এখান থেকে। বয়ফ্রেন্ড? ঠিক তখনই আরিয়াকে আরও ফ্যাসাদে ফেলতে কোত্থেকে উদয় হলো নিভান। নিভানের পরনে সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্টাইল করে পেছনে ব্যাক ব্রাশ করা, গালে খোঁচা খোঁচা চাপধারী। নিভানকে দেখে পরী লজ্জা পেল, লজ্জা হাসলো। পরী মেয়েটা রূপবতী। বেশিরভাগ রূপবতী মেয়ে হাসার সময় ঢং করার চেষ্টা করে, তখন তাদের হাসি হায়েনার হাসির মতো হয়ে যায়। পরীর হাসিও হায়েনার মতো হয়ে গেল। আরিয়ার পাশে গোলাপ ফুল হাতে রনিকে দেখে নিভান ভ্রু কুঁচকাল। সে এদিক দিয়েই যাচ্ছিল, তাদের দেখে থেমে গেল। আরিয়া, তোর বয়ফ্রেন্ড নাকি? আরিয়া কিছু বলবে তার আগেই নিভান সব বুঝে গেছে এমন ভঙ্গি করে বলল, ও আচ্ছা, বুঝেছি। ইস, আমি বড় দুঃখ পেলাম। তুমি আমাকে বলনি তো তোমার বয়ফ্রেন্ড আছে। আরিয়ার ভয় হলো নিভান না আবার তাদের বিয়ের কথা এখানে বলে বসে। আরিয়া বলার চেষ্টা করলো, কি সব বাজে বাজে কথা বলছেন? আরিয়াকে শেষ করতে না দিয়ে নিভান বলল, একদম পারফেক্ট, তোমার চয়েস, তোমার মতো একদম ঠিকঠাক। আরিয়াকে যে অপমান করা হলো সেটা আরিয়া ভালোই বুঝতে পারলো। আরিয়াকে অবাক করে দিয়ে নিভান এক অদ্ভুত কাজ করে বসলো। এগিয়ে গিয়ে রনির সাথে হ্যান্ডশেক করলো, তারপর কিছুক্ষণ কথাও বলল। তাদের দেখে মনে হলো তারা বহুদিন ধরে পরিচিত, একেবারে মাই ডিয়ার টাইপ সম্পর্ক তাদের মাঝে। আরিয়া আর মাহি শুধু হাঁ করে দেখল। তার মাঝে পরী একবার কথা বলার চেষ্টা করলো নিভানের সাথে। নিভান হয় দেখেনি নয় পাত্তা দেয়নি তাকে।
তাদের দুজনের গল্প গুজবের এক পর্যায়ে নিভান বলল, হয় হয় ভাই, এমন হয়। গার্লফ্রেন্ড রাগ করলে এইভাবে রাগ ভাঙাতে হয়। তুমি ঠিকঠাক রাগ ভাঙাতে পারছো না। তোমার উচিত আমার কাছে কোর্স করা। ধুমধাম গোলাপ আনলেই হয় না, ঠিকঠাকভাবে দিতেও জানতে হয়, না হলে গার্লফ্রেন্ডের মন গলবে কি করে। নিভানের কথা শুনে আরিয়ার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। বলছেটা কি নিভান এসব? তাদের দুই মাই ডিয়ারের কথা শেষ হলে রনি এসে গদগদ কণ্ঠে বলে ওঠে, তোমার ভাইটা খুব ভালো মানুষ, আরিয়া পছন্দ হয়েছে তাকে। এবার চলো তোমাকে পৌঁছে দেই। আরিয়ার তাদের কর্মকাণ্ডে এতই অবাক হলো যে সে সহসাই কিছু বলতে পারল না। তার মনটাকে সম্মতি ধরে রনি আরিয়ার হাত ধরতে নিবে, তখনই নিভান আরও এক অদ্ভুত কাণ্ড করে বসলো। রনিকে ঠেলে সরিয়ে খপ করে আরিয়ার হাত ধরে ফেললো। রনিকে কিছু বলার সুযোগ না দিয়ে সে আরিয়াকে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমার গার্লফ্রেন্ডকে আজ আমি পৌঁছে দিচ্ছি, তাকে বোঝাবো, তোমার সাথে সব সেটিংস করে দিব, নো প্রবলেম। ভাই ব্রাদারের সমস্যা ভাই ব্রাদারই তো সলভ করবে। চলি। বলেই চোখের নিমিষে আরিয়াকে নিয়ে এসে চলে গেল। সবাই হাঁ করে শুধু দেখে গেল। পরীকে দেখে মনে হলো সে কেঁদে দিবে। তার সামনে তার ভালোবাসা অন্য একটা মেয়ের হাত ধরে নিয়ে গেল, এটা সে মানতে পারছে না। মাহি অবশ্য খুশি হলো, সে ঠিক বুঝতে পেরেছে উপরে উপরে যতই ঝগড়া করুক, হাজার হোক নিজের বউ। মাহি মিটিমিটি হাসলো। রনির সাথে থাকা জনি অবাক গলায় বলল, এটা কি হলো বস? আপনার সাথে আমার গার্লফ্রেন্ডের সেটিং করতে আপনার গার্লফ্রেন্ডকেই তুলে নিয়ে গেল? রনি হেসে বলল, খুব তুলে নিয়ে গেল। কি বড় ভাই বোঝাবে, কথা বলে খুব ভালো মানুষ মনে হলো। এত ভালো একটা মানুষ আমাদের ভার্সিটির স্যার, তাকে আমি এতদিন চিনতাম না। কি আশ্চর্য! ইস! আরিয়া বসে আছে নিভানের পাশের সিটে। নিভান ড্রাইভিং করছে। শো শো করে বাতাস এসে লাগছে আরিয়ার চোখ মুখে। সে চোখ বন্ধ করলো, বাইরের দিকে মুখ করে। আজকের আবহাওয়াটা চমৎকার, কিন্তু সে খুব বেশিক্ষণ এই চমৎকার আবহাওয়া উপভোগ করতে পারল না। নিভানের একটি বাক্যই যথেষ্ট তার চমৎকার মুডকে বলৎকার বানিয়ে দেওয়ার জন্য। তোমার টেস্ট যে এত মারাত্মক জানতাম না আরিয়া। সেই মারাত্মক টেস্ট দিয়ে একদম মারাত্মক একটা বয়ফ্রেন্ড জুটিয়ে ফেললে কি করে বলো তো? পরনে লাল রঙের শার্ট, চোখে সানগ্লাস, মারাত্মক ফ্যাশন সেন্স। আমি মুগ্ধ। আরিয়া বিরক্ত হলো, বিরক্তি নিয়ে বলল, উনি আমার বয়ফ্রেন্ড না। রিল্যাক্স, আমার কাছে বলতে পারো। ভেবো না আমি স্বামীগিরি ফলাতে আসবো। আই ওয়ান্ট ডু দ্যাট, ইউ নো আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইউ। আরিয়া খানিকটা অপমানিত হলো, হবারই কথা। যদি চোখের সামনে সুন্দর দেখতে একটা ছেলে বলে আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইউ, তাহলে অপমানিত হবারই কথা। যদি কেউ অপমানিত না হয়, সে তাহলে নারী নয়, মহানারী। দুঃখজনকভাবে আরিয়া মহানারী নয়, সাধারণ নারী। তাই সে অপমানিত হলো। সে অপমানের জবাব ও সঙ্গে সঙ্গে দিল, আই অলসো হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউ। যদি বাবা আপনার সাথে বিয়ে না দিত, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করতাম না কখনো। হ্যাঁ, সেইম। পৃথিবীতে যদি তুমি শেষ নারীও হতে, আমি সন্ন্যাসী হয়ে যেতাম, তবু তোমাকে বিয়ে করতাম না কখনো। বিয়ে করতে আসলেও আমি ফিরেও তাকাতাম না আপনার দিকে। নিজের চেহারা তো দেখুন আয়নায়, ব্রিটিশ মার্কা চেহারা, ইংরেজের বংশধর। তুমি নিজের চেহারা দেখেছো কখনো আয়নায়? আসছে নাক তো একবার দেখো আয়নায় নিজের, মনে হয় আইফেল টাওয়ার দাঁড়িয়ে আছে। আমার চেহারা দেখার আগে নিজের চেহারা দেখবেন মিস্টার নিভান এহসান। যেই না চেহারা, আবার নাম রাখছে পেয়ারা, নিভান এহসান। এই খবরদার মেয়ে, আমার নাম নিয়ে একটা কথাও বলবে না তুমি। 100 বার বলবো। কি করবেন, কি করবেন আপনি? আমি কি করব? তোমাকে আমি গাড়ি থামান। মানে? কানে কি শোনেন না? বলেছি গাড়ি থামান, আমি নামবো। তুমি এই মাঝ রাস্তায় কোথায় নামবে? যেখানেই নামি, আপনার কি? গাড়ি থামান বলছি। ইম্পসিবল। পরে উল্টা সিধা কিছু হবে, দোষ আসবে আমার ঘাড়ে। সব দোষ হবে এই নিভান এহসানের। আপনি গাড়ি থামাবেন না। আমি কিন্তু চিৎকার করব বলছি। আপনি আমাকে কিডন্যাপ করেছেন বলে চেঁচাবো, হেল্প হেল্প বলে আরিয়া গাড়ি দিয়ে মুখ বের করে চেঁচাতে লাগলো। ভরা রাস্তায় তার চিৎকার শুনে মানুষজন তাকালো। তখনই বাধ্য হয়ে নিভান গাড়ির ব্রেক কষল। সঙ্গে সঙ্গে থেমে গেল গাড়ি।
আরিয়া দ্রুত গতিতে সিট বেল্ট খুলে নেমে পড়ল। সে কিছুতেই এই লোকের সাথে আর এক সেকেন্ডও থাকতে পারবে না, দেখা যাবে একটা খুনাখুনি হয়ে গেল। গাড়ি থেকে নামতে গিয়ে ওনার সাথে পেঁচিয়ে আরিয়া ওষ্ঠা খেতে গিয়েও খেলো না। সব রাগ গিয়ে পড়ল বেচারা অধম গাড়ির উপর। কষে সজোরে এক লাথি বসিয়ে দিল সে কালো রঙের গাড়িতে। নিভান আতকে উঠল, আতকে ওঠা গলায় বলল, এই এই তুমি তুমি আমার জানকে লাথি মারলে কেন? হোয়াই? জান মাই ফুট, দরকার পড়লে 100 বার মারবো লাথি। হাউ ডেয়ার ইউ? আরিয়া তুমি কিন্তু বেশি বেশি করছো। আরিয়া বেশি বেশিই করে, যাব না আমি আপনার সাথে। যাও যাও, যেদিকে ইচ্ছে যাও, গিয়ে মরো, আমার কি। বলেই গাড়ি স্টার্ট দিয়ে শো করে চলে গেল নিভান। আরিয়া দাঁড়িয়ে রইল মাঝ রাস্তায়। কিছু কিছু উৎসুক জনতা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল তার দিকে। রাগে দুঃখে আরিয়ার কান্না পেয়ে গেল। সব কান্না দলা পাকিয়ে এলো গলার কাছে। মরতে বলেছে তো আরিয়া মরবে, মরে যাবে, তবু ওই বাড়িতে আর ফিরবে না। চোখ ভর্তি জল নিয়ে উল্টো দিকে হাঁটা দিল আরিয়া। দুপুর থেকে সন্ধ্যা অবধি এখানে সেখানে মন খারাপ আর বুক ভরা অভিমান নিয়ে হাঁটলো আরিয়া। অভিমানটা ঠিক কার উপর সে জানে না, বাবা নাকি নিভান। শুধু জানে তার বুক ভর্তি এক আকাশ সম অভিমান জমেছে। এই পৃথিবীতে কারো তাকে নিয়ে চিন্তা নেই। তার পরিবার তাকে বিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে। শ্বশুর বাড়িরও কারো তাকে নিয়ে চিন্তা নেই। আর না চিন্তা আছে নিভানের। তার নিজেকে খুবই মূল্যহীন লাগলো। 15 বছর বয়সী কিশোরীর মতো গাল ফুলিয়ে বুক ভর্তি অভিমান নিয়ে যখন পার্কে বসে রইল, তখন সন্ধ্যা পেরিয়ে রাত। এক মনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে কিসব আকাশ পাতাল ভাবছিল। খেয়ালই হয়নি কখন রাত হয়ে গেছে। যখন খেয়াল হলো তখন চারিদিকে চোখ বুলালো। সে যে জায়গায় আছে জায়গাটা খুবই নীরব নিরিবিলি। সন্ধ্যার পর হয়তো কেউ এদিকে আসে না, কিংবা আজ আসেনি। দীর্ঘশ্বাস ফেলে আরিয়া আবারও হাঁটা ধরল রাস্তা ধরে। ল্যাম্পপোস্টের আলোয় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো তার পেছন পেছন কেউ আসছে। প্রথমে পাত্তা না দিলেও ধীরে ধীরে তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো মানুষ তেমন নেই বললেই চলে। বলার কি আছে, নেই। আজ আরিয়া আসবে তো, তাই আজকেও আসেনি ভেবে আরিয়ার মনটা আরও খারাপ হয়ে গেল। এক পাশে ঘন গাছপালা জঙ্গল, অন্য পাশে দূর দূরান্ত পর্যন্ত খালি মাঠ। এমন একটা ভয়ানক জায়গায় সে এলোটা কি করে সে এটাই বুঝতে পারতেছে না। আরিয়া হাঁটার গতি বাড়ালো। সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনতে পেল পেছনে কারো পায়ের আওয়াজ। তার সাথে সমানতালে হাঁটছে। ভয়ে আতঙ্কে তার পেট মোচড় দিয়ে উঠল। কান্না পেল। এক সমুদ্র কান্নারা দলা পাখিয়ে এলো গলার কাছটায়। আজ যদি তার সাথে খারাপ কিছু হয়ে যায় তবে কারোর কিছু যায় আসবে না। নিভানের তো নাই। যদি যাই আসতোই তবে পারত, তাকে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে যেতে পারত না। আরিয়া এবার প্রায় দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। কেউ একজন সত্যি সত্যি তার পিছু করছে। ল্যাম্পপোস্টের আলোয় সেই ব্যক্তির মুখ ঠিকঠাক ঠাউর করা গেল না। আরিয়া দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগলো। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় ল্যাম্পপোস্টের হলদে আলোয় দৌড়াচ্ছে আরিয়া। তার পেছন পেছন এক ছায়া তাকে তাড়া করছে। মনে মনে শুধু দোয়া দরুদ পড়ছে আরিয়া। এই ঘোর বিপদে আরিয়ার আর কারো নয়, নিভানের নামটাই বারবার মাথায় এলো। কেন এলো সে জানে না। পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ আছে। এত এত মানুষের মাঝে তার বারবার ওই একটা মানুষের কথাই মনে পড়ছে। এমন চরম মুহূর্তেও সে নিজের কাজেই বিরক্ত হলো। ছুটতে ছুটতে আচমকাই আরিয়া ধাক্কা খেলো কিছুর সাথে। প্রথমে মনে হলো পিলার। রাস্তার মাঝে পিলার আসবে কোত্থেকে ভেবে এসে মাথা উঁচিয়ে তাকাতেই কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেয়ে আরিয়া বিস্মিত হলো। নিভান। ভয়ে আতঙ্কে পরিচিত কাউকে পেয়ে তার জানে পানি এলো যেন। সাগরের বুকে ঢেউ যেমন আছড়ে পড়ে তেমনভাবে আছড়ে পড়ল আরিয়া নিভানের বুকে। নিভানকে দেখে পেছন থেকেও ছায়াটা আলোর গতিতে সরে গেল। আরিয়ার এমন কাঁপাকাঁপি আতঙ্কিত অবস্থা দেখে নিভান বিস্মিত হলো। চিন্তিত অস্থির কণ্ঠে বারবার জানতে চাইল কি হয়েছে। আরিয়া বারবারই বলতে লাগলো কেউ আছে পেছনে, কেউ তার পিছু করছে। নিভান চারিদিকে চোখ বুলালো। কেউ নেই। আশ্বস্ত করলো কেউ কোথাও নেই। আরিয়া শুনতে চাইল না। আরও শক্ত করে খামছে ধরল নিভানের শার্ট। এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাগুলো এবার আছড়ে পড়ল যেন আরিয়ার। বুক ভরা অভিমান কান্না হয়ে বেরিয়ে এলো। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় ল্যাম্পপোস্টের নরম হলদে আলোর নিচে দাঁড়িয়ে আরিয়া ঢুকরে কেঁদে উঠল। তীব্র ঝিঝি পোকার ডাক ভেদ করে শুধু শোনা গেল এক নারী কান্নার শব্দ, যে কান্নার সাক্ষী হলো শুধু নিভান। আই এম সরি
বহু কষ্টে নিভান মুখ থেকে বাক্যটা বের করলো। তারা বর্তমানে বসে আছে একটা রেস্টুরেন্টে। আরিয়ার সামনে কোল্ড কফি, নিভানের সামনে গরম গরম ধোয়া ওঠা চা। আরিয়া শুনতে পায়নি এমন ভান করে শুধালো, কি বললেন? বলেছি আই এম সরি, তোমাকে আমার ওইভাবে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত হয়নি। একটু থেমে আবার বলল, কিন্তু দোষটা তো তোমারই, তুমি গাড়ি থেকে নেমে গিয়েছিলে, আমি নামাইনি। আপনি ঝগড়া করছিলেন গাড়িতে। ঝগড়া শুধু আমি করছিলাম না, তুমিও করছিলে। এক হাতে তালি বাজে না। আরিয়াও কিছু একটা বলতে যাবে, তখন নিভান থামিয়ে দিল। ব্যাস, যা হবার হয়েছে। আমার সরি বলার কথা না, তবুও আমি বলেছি। এবার বাসায় চলো। আরিয়া ঠোঁট উল্টে কফির স্ট্রোতে টান দিল। নিভান আরিয়ার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে কাছের জানালা ভেদ করে ব্যস্ত নগরীতে চোখ রাখলো। নিচে জ্যাম লেগে গাড়ি প্যাপও করছে, লাল নীল লাইট জ্বলছে। বিকেল পর্যন্ত অপেক্ষা করার পরও যখন আরিয়া বাসে এলো না, তখন ফাতেমা বেগম এলেন ছেলের ঘরে। আরিয়ার কথা জিজ্ঞেস করতেই হুঁশ ফিরল নিভানের। সতর আগের পরও চিন্তা হলো। সেই চিন্তা থেকেই ফাতেমা বেগমের প্রশ্নের জবাব না দিয়ে আচমকাই গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে খুঁজতে লাগলো আরিয়াকে। আরিয়া নিজের বাসায়ও যায়নি, মাহির বাসায়ও না। কেউ জানে না আরিয়া কোথায়। 2 ঘন্টা খোঁজার পর অবশেষে যখন আরিয়াকে পাওয়া গেল, আরিয়া যখন ওভাবে আতঙ্কিত হয়ে কাঁদছিল, প্রতিটা কান্না নিভানের বুকে কাটা হয়ে বিচ্ছিল। কেমন পুরুষ মানুষ সে, একটা মেয়েকে ওভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল। অপরাধবোধ কাজ করছিল মনে। সে অপরাধবোধ থেকে এসে আরিয়াকে সরি বলল। অন্য কোনো সময় হলে এই সরি কখনো মাথায় আসতো কিনা সন্দেহ। নিভান ঠোঁট চেপে তাকালো আকাশ পানে। আকাশে গোল থালার মতো চাঁদ। ব্যস্ত নগরীর আকাশে এমন লালচে চাঁদ দেখতে খুবই অদ্ভুত, অথচ মারাত্মক সুন্দর লাগছে। আরিয়া আর নিভান বসে আছে হামিদ এহসান এবং ফাতেমা বেগমের সামনে সোফায়। তাদের চোখ মুখ গম্ভীর। অন্য পাশে সোফায় বসে আছে ইভান আর তার স্ত্রী। তাদের মুখভঙ্গি শান্ত। সোফার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিহা। সে এখানে থাকলেও তার যাবতীয় মনোযোগ তার মোবাইলে। পরিবেশের নিশ্চুপতা ভঙ্গ করে হামিদ এহসান রাশভারী গলায় বললেন, আরিয়া মা, তোমার বয়স কত? আরিয়া ঢোক গিলল। তাদের জরুরি তলব করা হয়েছে শোনার পর থেকে তার পেট গুড়গুড় করছে। হামিদ এহসানের প্রশ্ন শুনে তার পেট গুড়গুড় আরও খানিকটা বেড়ে গেল। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে মাথা নিচু করে সে বলল, 21 আব্বু। আরিয়ার উত্তর শুনে শান্ত ভঙ্গিতে হামিদ এহসান নিভানের দিকে তাকালেন। তার চোখে সোনালি ফ্রেমের চশমা, সাদা পাকা দাড়ি গালে। নিভানের ভেতরে কি চলছে তা তার চোখ মুখে উঠে আসছে না। কেমন গাছাড়া ভাব নিয়ে বসে আছে। নিবান, তোমার বয়স কত? নিভান খানিকটা বিরক্তি নিয়ে বলল, 25। আচ্ছা। হামিদ এহসান খানিক চুপ থেকে আবার বললেন, তোমাদের কাজকর্ম দেখে তো মনে হচ্ছে না তোমরা 25 কিংবা 21-এর যুবক যুবতী। তোমরা যেভাবে ঝগড়া করছো তোমাদের দেখে তো মনে হয় 15-11 বছরে বাচ্চা। আরিয়া ঠোঁট চেপে বসে রইল। থেমে থেমে তার পেট মোচড় দিয়ে উঠছে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, যেভাবেই হোক বিয়ে হয়েছে। তাছাড়া তোমরা কচি খকক হকিও নয়। যথেষ্ট বয়স হয়েছে তোমাদের, বিয়ে বয়স হয়েছে তাই বিয়ে দেওয়া হয়েছে। একটা হালা সম্পর্কে তোমাদের আবদ্ধ করা হয়েছে। তোমাদের এখন অনেক দায়িত্ব। এভাবে সারাদিন বাচ্চাদের মতো ঝগড়া করা কি তোমাদের স্বভাব পায়? আরিয়া নিভান নিশ্চুপ। সবার দৃষ্টি তাদের দিকে। নিহাও মোবাইল থেকে মাথা উঠিয়ে একবার চাইলো তাদের দিকে, তারপর আবার চোখ রাখলো মোবাইলে। নিভান, তোমাকে বলছি, আরিয়া না হয় ছোট্ট, তুমি তো বড়, তোমার বোঝা উচিত। নিভান বিরক্ত হলো। বিরক্ত স্বরে বলল, এখন আমার ঝগড়া করলেও তোমার পারমিশন নিতে হবে? কই বিয়ে দেওয়ার সময় তো তুমি আমার পারমিশন নাওনি। সব দোষ তোমাদের। তোমরা কি করে আমার পারমিশন ছাড়া আমার বিয়ে ঠিক করতে পারো? হামিদ এহসান শান্ত কণ্ঠে বললেন, যেভাবে তোমাকে তোমার পারমিশন ছাড়া এই দুনিয়ায় এনেছি। হ্যাঁ। ইভান ফিক করে এসে দিল। তখনই তার স্ত্রী রিধা তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। সাথে সাথে তার মুখ আবার গম্ভীর হয়ে গেল। নিভান আরিয়াকে দেখিয়ে বলল, আব্বু, ট্রাস্ট মি, আমি কিছু করি না। ওই সব আগে শুরু করে, ওই বেশি ক্যাচ ক্যাচ করে। নিজের বিরুদ্ধে এহেন অপবাদ আরিয়া সহ্য করতে পারল না। কি বললেন আপনি? আমি ক্যাচ ক্যাচ করি? আমি ঝগড়া করি? আর আমার এত কষ্টে করা অ্যাসাইনমেন্ট ওসব কে লিখে? আমার মেকআপ কে নষ্ট করে? আর তুমি যে আমার শার্ট দিয়ে পা মোছো তখন, আমাকে মশার চা খাওয়াও তখন, আমার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করো, ইয়াক। বলি নিভান
বমির ভঙ্গি করলো, যেন সে এক্ষুনি বমি করে দিবে। তার শেষের কথাটা শুনে ইভান আর রিধাও নাক মুখ কুচকালো। নিহা মুখ বিকৃত করে তাকালো। তাই আর আপনি যে? স্টপ। হামিদ এহসানের ধমক খেয়ে চুপ হয়ে গেল দুজন। তিনি একবার আরিয়ার দিকে আরেকবার নিভানের দিকে তাকালেন, তারপর শান্ত গলায় বোঝানোর ভঙ্গিতে বললেন, দেখো তোমরা যথেষ্ট বড় হয়েছো, ইম্যাচিওরের মতো বিহেভিয়ার মানায় না তোমাদের। তাই এরপর থেকে যেন এরকম কিছু না দেখি। একে অপরকে সময় দাও, বোঝার চেষ্টা করো। শুধু নিজেদের দিকটা দেখে অন্যের দিকটা দেখো, তাকে বোঝো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, এবং এটাও আশা করতে পারি যে এরপর থেকে এরকম বিহেভিয়ার তোমাদের থেকে পাবো না। আরিয়া আর নিবান কিছু বলল না, দুজন দুদিকে মুখ করে রাগে ফুঁসছে। যাই হোক, তোমাদের দুজনকে আরও একটা বিষয় জানানোর জন্য ডাকা, তা হলো আমরা চট্টগ্রামে যাচ্ছি। আরিয়া আর নিবান অবাক হয়ে তাকালো। ফাতেমা বেগম দীর্ঘক্ষণ পর কথা বললেন, আমাদের বাবার এক বন্ধু অসুস্থ, আমরা তাকে দেখতে যাব। আমরা সবাই যাচ্ছি। তোমাদের দুজনের ভার্সিটি আছে বলে তোমাদের গণায় ধরিনি। তোমরা কি যেতে চাও? ফাতেমা বেগমের কথা শোনা মাত্রই দুজন একসঙ্গে মাথা নেড়ে চেঁচিয়ে উঠল। না। তাদের কোনো ইচ্ছা করে চেনা নেই, জানা নেই কারো বাড়িতে অসুস্থ রোগী দেখতে যাওয়ার। হামিদ এহসান বললেন, তোমাদের 2-3 দিন একটু কষ্ট করে থাকতে হবে এই বাড়িতে, একা পারবে তো? নিভান বলল, কষ্ট কিসের? ফরিদা খালা এসে খাবার বানিয়ে যাবে, বাড়ি পরিষ্কার করে যাবে। আমরা আমাদের মতো থাকবো, আপনারা চিন্তা করবেন না, কোনো কষ্ট হবে না। ফাতেমা বেগম শান্ত কণ্ঠে বললেন, ফরিদা খালা আরো 2-3 দিন আগে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। সে এখন দেশের বাড়িতে নেই, রংপুর। আরিয়া তখন বলল, প্রবলেম কি তাহলে? আমরা না হয় আমার বাসায় গিয়েই থাকলাম। হামিদ এহসান বললেন, ওটা তোমার বাবারও বন্ধু, আমাদের দুজনের কলিগ ছিল। আমরা 3 জন একসাথে কাজ করতাম, আমাদের সাথে তারাও যাচ্ছেন। আরিয়া অবাক হলো, কই তার মা তো তাকে কিছু বলল না যাওয়া নিয়ে। হামিদ এহসানই বললেন, আমরা কাল ভোরবেলায় রওনা দিচ্ছি। তোমাদের দুজনকে বলছি কোনো রকমের ঝামেলা ঝগড়াঝাটি করবে না। নিভান, এই কটা দিন আরিয়া মাকে দেখে রাখবে, ভুলে যাবে না, ও তোমার দায়িত্ব, তোমার বউ। নিভান সে কথাই পাত্তা না দিয়ে বলল, তাহলে খাবার বানাবে কে? ঘর পরিষ্কার করবে কে? তুমি। আমি? হ্যাঁ, তুমি আছো, আরিয়া মা আছো। তোমরা দুজন মিলে কয়েকটা দিন সব সামনে একসাথে থাকবে, তাহলে তোমাদের মাঝে বন্ডিংটা ভালো হবে। সংসার কিভাবে করতে বুঝবে। ধরে নাও এটাই তোমাদের একটা টেস্ট, সংসার টেস্ট। ভোর ভোর সবাই বেরিয়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। থেকে গেল শুধু আরিয়া আর নিভান। সকাল সকাল নাস্তা বানানোই ছিল, সেটা খেয়ে দুজনেই বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। আজ ভার্সিটিতে অদ্ভুত এক কাণ্ড হলো। লেডি কিলার রনি ধুম করে সবার সামনে 150 নম্বর বারের মতো প্রপোজ করে বসলো আরিয়াকে। ব্যাপারটা খুবই অস্বস্তিকর ছিল, সবাই কেমন করে দেখছিল। আরিয়া তখন রেগে মেগে তার থেকে অদ্ভুত এক কাণ্ড করে বসলো। সবার সামনে থাটিয়ে চড় লাগিয়ে দিল রনির গালে। রনি প্রথমে অবাক, পরে ব্যথিত হলো। আরিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কতবার বলেছি এরকম করবেন না? আপনার প্রপোজাল কয়বার রিজেক্ট করেছি আমি? লজ্জা নেই? সুন্দর করে কথা বলে দেখে কি আপনি যা তা ভেবে নেবেন? অসভ্য, নির্লজ্জ। এত মানুষের সামনে এভাবে চড় খেয়েও রনির মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। এরকম চড় সে বহু খেয়েছে। আরিয়ার হাতের চড়ও তার কাছে ফুলের টোকার মতো লাগে। ফুলের টোকা খেয়ে রাখতে নেয়। রনিও রাগলো না, উল্টো আরিয়াকে বোঝানোর চেষ্টা করলো, প্লিজ জানো, ট্রাই টু। কতবার বলেছি আমাকে এসব লেম সম্বোধন করবেন না, বলিনি? আন্ডারস্ট্যান্ড। বলছো কি তুমি আমার ভালোবাসা বোঝার চেষ্টা করো? আরিয়া অধৈর্য হয়ে চেঁচিয়ে বলল, আপনাকে বোঝানো আর এক কলা গাছকে বোঝানো সেম কথা, অসহ্য। বলেই উল্টো দিকে হাঁটা দিল। তার রাগকে দ্বিগুণ করে আবারও আসলো পরি। উফ, এই মেয়েটাকে আরিয়ার আরও অসহ্য লাগে। সারাক্ষণ এহসান স্যার করে। এতই যখন স্যারকে ভালোবাসিস, স্যারের গলা ধরে ঝুলে পড়লেই পারিস। আরিয়া কি করবে এতে? শেষে অতিষ্ঠ হয়ে আরিয়া বলল, চলো আমার সাথে। নিভানকে কল দিয়ে বলল দেখা করতে। নিভান আসলো। আরিয়া পরীকে দেখিয়ে গটগট করে বলল, স্যার ও পরিমণির মতোই সুন্দর। এই পরিমণির মতো সুন্দর মেয়েটি আপনাকে ভালোবাসে।
মরে যাওয়ার মতো ভালোবাসা। আপনি বললে সে এক্ষুনি এখান থেকে লাফ দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দেবে। কি দেবে না? দেবে। এইরকম ভালোবাসাকে ঠেলে দিতে নেই, জড়িয়ে নিতে হয়। আপনি দয়া করে পরীর মতো দেখতে পরীর ভালোবাসা একসেপ্ট করুন। নিভান তাজ্জব হলো, বিরক্তি ঝরা কণ্ঠে বলল, কী সব আবল তাবল বকছো? মাথা কি পুরোপুরি গেছে? হু ইজ দিস পরি? আপনার ভালোবাসা। হোয়াট? মানে আপনাকে ভালোবাসে। নিভান দাঁতে দাঁত চেপে বলল, এসব আজাইরা কথা বলার জন্য আমাকে ডেকে এনেছো? লিসেন, তুমি আজাইরা হতে পারো, আমি না। আমার অনেক কাজ আছে, সময়ের দাম আছে। যাও এখান থেকে। একজন রে নিয়েই বাঁচি না, জীবন তেনা তেনা। আরেকজন আসছে, আরেক আসছে পরি। এই যাও তো, ডিসকাস্টিং। বলে নিভান সেখান থেকে প্রস্থান করলো। পরি ব্যথিত হলো, সেই ব্যথায় সে কেঁদে দিল। স্যার তার ভালোবাসার মূল্য বুঝল না। আরিয়াও সমানভাবে ব্যথিত হলো, সান্ত্বনা দিল। নিভান এহসান স্যার আস্ত আহাম্মক। পরিদের এরকম আহাম্মকের মতো পুরুষদের জন্য কাঁদা উচিত নয়। তারা কাঁদবে সাকিব খানের জন্য, জায়েদ খানের জন্য। তারা কেন কাঁদবে এরকম আহাম্মক নিভান এহসানের জন্য? আরিয়ার সান্ত্বনায় কাজ হলো, পরি কান্না থামলো। সে আর এরকম আহাম্মকের জন্য কাঁদবে না। বাসে এসে আরেক চোট ঝগড়া লাগলো নিভানের সাথে। বেশি কিছু নয়, চা খেয়ে চায়ের কাপটা রুমেই রেখে গেছে কেন তাই। এখন ফরিদা খালা নেই, এসব পরিষ্কার করার মতো কেউ নেই। আরিয়া যে টিপিক্যাল বউয়ের মতো সব মুখ বুঝে করবে এমন ভাবনাও মাথা থেকে ছেড়ে দিতে বলল নিভানকে। সারাদিনের ধকল শেষে আরিয়া ফ্রেশ হয়ে এসে খাটে হাত পা ছড়িয়ে শুতেই এক অতি সুন্দর দৃশ্য তার চোখে পড়ল। সারাদিনের ধকলে মেজাজটা চিরচিরে হয়েছিল। সে অতি সুন্দর দৃশ্য দেখে আচমকাই সেই মেজাজ শীতল হয়ে গেল। নিভান উপর হয়ে কাঁথা গায়ে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। তার মুখ ডুবে আছে নরম বালিশে, এলোমেলো চুল এসে পড়ছে কপালে। তাকে দেখতে লাগছে অনেকটা বাচ্চার মতো, আদুরে নিষ্পাপ। আরিয়া দীর্ঘক্ষণ সেই মুখের দিকে চেয়ে ভাবল, এই লোকটাই কিনা সারাদিন তার সাথে এমন ঝগড়া করে। কি আশ্চর্য! আগামী 2 দিন ভার্সিটি অফ। নিভান ঘুম থেকে উঠল বেশ বেলা করে। ঘুম ঘুম চোখে দেখল আরিয়া ডিভানের উপর বসে পেছনের জানালায় কনুইয়ের সাথে মাথা হেলান দিয়ে বই পড়ছে। জানালার বাইরে থেকে আলো এসে পড়ছে তার চোখে মুখে। বসার ভঙ্গিতেও এক মেয়েলি ভাব আছে। ঢোলা ঢালা প্লাজো থেকে তার শুভ্র পা খানিকটা বেরিয়ে এসেছে, কোমর অবধি চুলগুলোও ছেড়ে দেওয়া। সেই ছেড়ে দেওয়া চুলের আগা বেয়ে টপ টপ করে পড়ছে পানি। গোসল করে আসার কারণেই হয়তো আরিয়ার চোখে মুখে এক স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। নিভান ঘুম ঘুম চোখে কোলবালিশে মুখ গুজে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো আরিয়াকে। তার মনে হলো আরিয়াকে এখানে দেখা গেলেও তার মন আসলে অন্য কোনো কোথায়। বইয়ে সে কি পড়ছে জানতে ইচ্ছে করলো নিভানের। পড়তে পড়তে হঠাৎই আরিয়ার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা গেল। নিভান ঠোঁটে ঠোঁট চেপে কয়েকবার চোখের পলক ঝাপটালো, চোখ বন্ধ করে আবার খুলল। তবুও সে আরিয়ার উপর থেকে চোখ সরাতে পারল না। বাহিরে থেকে জানালা ভেদ করে আসা এলোমেলো রোদ অন্ধকার রুমটায় এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে বলে বোধ হলো নিভানের। আর সেই স্বর্গীয় পরিবেশে আরিয়াকে লাগলো আরও মায়াবী। নিভান ঢোক গিলল। আরিয়া কি পড়ে মাত্র হাসলো এটাও তার জানতে মন চাইল। দীর্ঘক্ষণ আরিয়াকে পরখ করা শেষে নিভান মাথা ঝাড়া দিয়ে উঠে বসলো। কি ভাবছেটা কি সে? সারাদিন দুজন দুজনের মতো কাটালো। কেউ ল্যাপটপে মুখ ডুবিয়ে তো কেউ বইয়ে মুখ ডুবিয়ে। কেউ কারোর সাথে কথা বললো না। কথা বললেই জানে বেঁধে যাবে ঝগড়া, কিন্তু কতক্ষণ? কথা তো বলতেই হবে। রাত। আরিয়া একাডেমিক পড়া পড়ছিল আর যথারীতি নিভান ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই কথা নেই বার্তা নেই, দুম করে ঝড়ো বাতাস শুরু হলো। সেই ঝড়ো বাতাসে কারেন্ট বাবাজিও বিদায় জানিয়ে ঘর অন্ধকারে ডুবিয়ে দিয়ে বিদায় নিল। হুট করে সব অন্ধকার হয়ে গেল। আরিয়ার মনে হলো বাংলাদেশের কয়লা বোধহয় শেষ হয়ে গেছে, না হলে এভাবে হুটহাট কারেন্ট যাবে কেন? চার্জ লাইট জ্বালিয়ে দুজন দুজনের মতো কাজ করছিল। হঠাৎই নিভানের তেষ্টা পেল, চায়ের তেষ্টা। আরিয়াকে এই মুহূর্তে চায়ের কথা বললে সে হয়তো আবারও তাকে মশলাওয়ালা চা খাইয়ে দিবে। মুড আরও খারাপ থাকলে তেলাপোকা কিংবা টিকটিকির চাও খাওয়াতে পারে। তাই অগত্যা চায়ের তেষ্টা নিবারণে নিভানি উঠে দাঁড়ালো। মোবাইলের ফ্ল্যাশ অন করে রুমের বাইরে যেতে নিলেই আরিয়ার কথায় থমকে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন? নিভান ভ্রুকুচকে তাকালো। চা পান করিতে যাচ্ছি।
চায়ের তৃষ্ণা পাইয়াছে। আরিয়া অবাক হলো, এরকম অন্ধকারে গরমের মাঝে কার চা খেতে মন চায়? সুস্থ মস্তিষ্কের মানুষের তো এমন অদ্ভুত তৃষ্ণা পাওয়ার কথা না এমন গরমে। আরিয়ার মস্তিষ্ক জানান দিল নিভান সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, হতে পারে না। সে হলো অসুস্থ মস্তিষ্কের এক তীব্র চাকর। আরিয়া অবাক হয়ে জানতে চাইল, আপনার এমন অবস্থায় চা খেতে ইচ্ছে করছে এই গরমে? নিভান নির্বিকার গলায় বলল, চায়ের সাথে গরমের কোনো সম্পর্ক নেই। আরিয়া বিড়বিড় করে বলল, যারা এই গরমে চা খেতে পারে তারা আরেকটু চেষ্টা করলে মানুষও খুন করতে পারে। নিভানের কানে সে কথা পৌঁছালো না। সে আবারও যাওয়ার জন্য পা বাড়াতেই আরিয়া লাফিয়ে উঠল। আমিও যাব। নিভান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই আরিয়া আমতা আমতা করে বলল, আমি ঠান্ডা পানি খাবো ফ্রিজ থেকে, গরম লাগছে। আরিয়া আর নিভান হেঁটে যাচ্ছে করিডোর দিয়ে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিভানের হাতে মোবাইল। তারা মোবাইলের ফ্ল্যাশের আলোতে পথ দেখে হাঁটছে। চেনা বাড়িকেও কেমন ভুতুরে বাড়ি বলে বোধ হলো আরিয়ার। সে নিভানের গা ঘেঁষে হাঁটার চেষ্টা করছে। বারবার মনে হচ্ছে এই বুঝি আশেপাশের অন্ধকার থেকে কিছু একটা লাফিয়ে পড়বে তার উপর, নইলে তাকে টেনে নিয়ে যাবে অন্ধকারের অতলে। আরিয়ার এভাবে গা ঘেঁষে ঘেঁষে হাঁটায় নিভানের চলতে অসুবিধা হচ্ছিল। সে বিরক্ত হয়ে বলল, তুমি কি আমার গায়ের উপর উঠে যাবে নাকি? আরো দূরে যাও। আরিয়া দূরে গেল। কিছুক্ষণ পর আবারও নিভানের কাছে এসে হাঁটতে লাগলো। মনে মনে হাসলো নিভান। এমনিতে কত হম্বিতম্বি, অথচ এখন অন্ধকারে ভেজা বিড়ালের মতো চুপসে গেছে। সিঁড়ির কাজটাই আসতেই আরিয়ার ভয় আরও বাড়ল। নিচে ফ্ল্যাশের আলোয় পড়াই সব কিছু আরও কেমন ভুতুরে লাগছিল। আরিয়া ঢোক গিলে নিভানের আরেকটু কাজ ঘেঁষে দাঁড়ালো। নিভান এবার বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আরিয়া আমতা আমতা করে বলল,